আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সালামু আলাইকুম স্যার। আহ, ঈদের আগে আজকে আমাদের শেষ ক্লাস। হ্যাঁ, কারণ আমাদের তো ক্লাস হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি, আমার ক্লাসগুলো আর কি। তো ঈদ হচ্ছে বুধবার, ঈদের আগের দিন ক্লাস করাও সম্ভব না, ঈদের পরের দিন তো অসম্ভব। তো যাক, অসুবিধা নাই। আমরা আগামী সপ্তাহে তাহলে আমাদের ক্লাস গুলো বন্ধ থাকছে। রবিবারের ক্লাসটার ব্যাপারে মশরুফ স্যার নিজে সিদ্ধান্ত দিবেন, স্যার যদি নেয় নিবেন। আমার নেক্সট ক্লাস হবে হচ্ছে আহ আগামী সপ্তাহে পরে আর কি। আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার আমার ক্লাসগুলো হবে। তারিখ বললে কত তারিখ বলা যায়? এইটা 27 তারিখ, 27 অফ দিস মান্থ, ঠিক আছে? জুলাই 27 তারিখে নেক্সট রিডিং ক্লাসটা হবে আর কি, ক্লাস 5। স্যার এটা একটা লং গ্যাপ হয়ে যাবে না? লং গ্যাপ এখন কিছু তো করার নাই, এটা একটু রুটিন মেনটেন করতে হচ্ছে তো, সবকিছু মিলায়। হ্যাঁ, আপনি নিজে আচ্ছা। প্র্যাকটিস গুলো চালু রাখবেন আর কি। গ্যাপ মানে ক্লাসের গ্যাপ হচ্ছে, এটা সত্যি কথা, কিন্তু আপনার তো গ্যাপ নাই। আপনি ঈদের দিন সকালেও করতে পারবেন, করা উচিত যারা রিসেন্টলি বসার প্ল্যান আছে বা যারা নিজেকে খুব বেশি দুর্বল মনে করেন অল টাইম। আচ্ছা, অনেকের অনেক রেসপন্সিবিলিটিস থাকে। হ্যাঁ, চাইলেও অনেক সময় শিডিউলের বাইরে ক্লাস দেওয়াটা অনেক সময় সম্ভব হয় না। অনেকের প্ল্যানিং থাকে, বিভিন্ন ধরনের প্ল্যানিং থাকে। আর ঈদের আগে পরে আসলে একটু রিল্যাক্স থাকা উচিত। সারাটা বছর ধরে খালি কি কাজ করতেই থাকবো আমরা? ফ্যামিলিকে টাইম দেওয়ার সুযোগ দরকার আছে। কাজ তো থাকে, যেটা বললাম আর কি, পার্বণকে নিয়ে। ওকে, তাহলে আমরা শুরু করি আজকে ক্লাসটা। আজকে আমরা ক্যামব্রিজ 13 একাডেমিকেরই 4 নাম্বার যে টেস্টটা আছে, 4 নাম্বার টেস্টের প্যাসেজ 3টা পড়বো আমরা। ক্যামব্রিজ 13 টেস্ট 4 প্যাসেজ 3, পেজ নাম্বার 89-এ। যাদের কাছে হার্ড কপি আছে তারা হার্ড কপিটা 89 পেজে এসে দেখতে পারেন। ওকে, তাহলে আমরা 3 নাম্বার প্যাসেজটা বলি যে একটু কঠিন হবে, তো কঠিন করে যেহেতু চিন্তা না করে আমরা পড়ালেখা শুরু করে দিই। সো এখানে কোয়েশ্চেন নাম্বার 27 থেকে শুরু হবে। 27 থেকে আমার প্রশ্নগুলো হবে 40 পর্যন্ত। মোবাইল নিবে আশেপাশে রাহাম করবো। দ্যাট মিনস আমাদের মোট এখানে 14টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? 14টা কোয়েশ্চেন আছে আজকে প্যাসেজটাতে, এবং 3 ধরনের প্রশ্ন আছে। ফার্স্টে আছে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম, তার আজকে একটা রিভিশনের মতো হবে। সামারি কমপ্লিশন, যেটা আমরা আরেকটা ক্লাসে স্ট্র্যাটেজি আলোচনা করেছিলাম, তবে সামারি কমপ্লিশন ওখানে ছিল উইদাউট ক্লুজ, আজকেরটা হচ্ছে উইথ ক্লুজ, ঠিক আছে? সো একটা ওয়ান কাইন্ড অফ রিভিশন হয়ে যাবে। আর একটা নতুন টাইপ অফ কোশ্চেন হচ্ছে ইয়েস নো নট গিভেন। গত ক্লাসে আমাদের ছিল ট্রু ফলস নট গিভেন, আজকে আমরা করবো ইয়েস নো নট গিভেন, ঠিক আছে? আমি বলেছিলাম ট্রু ফলস নট গিভেন এর সাথে ইয়েস নো নট গিভেন এর কিছু পার্থক্য আছে, ওটা আমরা যখন এই কোয়েশ্চেনটা প্যাটার্নটা করবো তখন আর আলোচনা করবো। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। তো প্রথম দিকে আসি আমরা 27 29 কোশ্চেনের থেকে এই 3টা কোশ্চেনের জন্য মাল্টিপল চয়েস এখানে আমরা করব। আচ্ছা, প্রথম দিকে যে প্রশ্নগুলো থাকবে, প্রথম দিকে একটা প্যাসেজের পরে যে প্রশ্নগুলো থাকে, বেসিক্যালি তার উত্তরগুলো প্যাসেজের শুরুর দিকেই থাকে, ঠিক আছে? এটা আমরা বুঝতেই পারতেছি। এখন অনেকটা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করা হয়, তবে 100% যে সিরিয়াল থাকবে তা না, কিন্তু কথা হচ্ছে তারপর একটা মানে কমন একটা প্যাটার্ন আর কি। যাক, আমরা প্যাসেজের দিকে যদি চলে যাই, প্যাসেজটা অ্যাকচুয়ালি কি বলছে? বুক রিভিউ। বেসিক্যালি এই প্যাসেজটা একটা বুক রিভিউ, মানে একজন লেখক একটা বই লিখেছেন, ওই বইটাকে আবার কি করা হয়েছে, আপনার রিভিউ করেছে আরেকজন আহ, ব্যক্তি, সেটাকে কি করেছে, রিভিউ করেছে। হ্যাঁ, সো বুক রিভিউ দ্য হ্যাপিনেস ইন্ডাস্ট্রি। বইটার নাম হচ্ছে কি, হ্যাপিনেস ইন্ডাস্ট্রি, হাউ দ্য গভর্নমেন্ট অ্যান্ড বিগ বিজনেস সোল্ড আস ওয়েলবিং। কিভাবে সরকার, একটা দেশের সরকার এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলা আমাদের কাছে আমাদের ভালো কনসেপ্টটাকে তারা কি করছে, আমাদেরকে বিক্রি করছে, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো থাকলে আমরা ভালো হবো, এই জিনিসগুলো প্রোভাইড করলে আমরা ভালো হব, ঠিক আছে? গভর্নমেন্ট আমাদেরকে চেষ্টা করে যে আমাদেরকে রাস্তাঘাট করে দেয় আমরা ভালো থাকার জন্য, আমাদেরকে বিদ্যুতের ব্যবস্থা করে দেয় আমাদের ভালো থাকার জন্য, ঠিক আছে? সো এরকম করে গভর্নমেন্ট আমাদেরকে অনেক কিছু প্রোভাইড করছে। আবার আমরা নিজেদের টাকা দিয়ে কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অনেক কিছু কিনছি, সেবা পণ্য, ঠিক আছে, যাতে নিজেকে ভালো রাখতে পারি। ওকে, সো তাহলে গভর্নমেন্টের কাছ থেকেও আমরা এটা পাচ্ছি, এবং বিভিন্ন বড় বড় বিগ বিজনেস থেকে কিন্তু আমরা, সব ধরনের বিজনেস থেকে কিন্তু আমরা কি হচ্ছি, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কিন্তু সেবা বা পণ্য যেটাই বলি না কেন,
দিন শেষে আমরা এটাকে ভালো থাকবো, আমি এটা কিনলে এই সেবাটা গ্রহণ করলে আমি ভালো থাকবো, এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা কেনাকাটার ব্যাপারগুলোতে আগ্রহী হই। ঠিক আছে, এই যে আজকে আপনি আইএলটিএস কোর্সটা করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আইএলটিএস কোর্স করবেন, আপনি ইংরেজিটা একটু ভালো শিখতে পারবেন, আপনি আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন, এটা আপনাকে লাইফে আরেকটু বেটার একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তো এটা আপনার একটা বেটারমেন্ট নিশ্চিত করবে, এটা আপনি বিলিভ করছেন। ঠিক আছে, যে কারণে তো আপনি তার পিছনে অর্থ বা সময় দুটোই কিন্তু কি করছেন, ব্যয় করছেন। ওকে, যাক এখন দেখি। তবে একটা দেখার বিষয় হচ্ছে কি, আসলে এই ভালোর ব্যাপার বলতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় যেটা আসলে দরকার নাই সেটাকে আমরা দরকারি বানিয়ে ফেলতেছি। হ্যাঁ, একটা 10,000 টাকার মোবাইলও আমি কথা বলতে পারি, আবার ঠিকই 1,10,000 টাকার মোবাইলও আমি কথা বলতে পারি। তাই না, আমার জন্য কোনটা আসলে দরকার, অনেক সময় আমরা এটা ডিমার্কেট করতে কিন্তু ব্যর্থ হই। তো এই জায়গাটাই ডিসক্রিপেন্সিতে কাজ করে, এই জায়গায় আসলে কিন্তু ছলচাতুরিগুলো কাজ করে আর কি। আচ্ছা, এখন দেখেন, মানে রিসেন্টলি সিআরবি যে হাসপাতালটা হবে, এটাকে আসলে আমাদের ওয়েলবিং কতটুকু নিশ্চিত করবে। হ্যাঁ, আমাদের রিসেন্ট চিটাগং এর ইস্যু কিন্তু, হ্যাঁ আমি এটা পক্ষে বিপক্ষে কিছুতেই যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা আসলে কতটুকু আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে, মঙ্গলের চেয়ে অমঙ্গল বয়ে আনবে কিনা, এটা নিয়ে কিন্তু দুই পক্ষ দাঁড়িয়ে গেছি আমরা। হ্যাঁ, তো হোয়াট এভার, ডিবেট চলবে, দেখা যাক কি হয় সামনে। আচ্ছা, এবার দেখা যাক আমরা আমাদের এই প্যাসেজটা পড়া শুরু করবো। তবে হ্যাঁ, আগে আমরা প্রশ্নে চলে যাই। এখন আমরা প্রথম টাইটেলটা পড়ে নিলাম, টাইটেলটা পড়ে একটা ধারণা পেয়ে গেলাম আসলে এখানে কি আছে, কি থাকতে পারে। এবার আমরা প্রশ্নে চলে যাই। মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রথমে বলেছি যে আমরা কোয়েশ্চেন গুলোকে পড়ে ফেলতে হবে। 27 নম্বরে আমি যাব, 27 নম্বর কোয়েশ্চেনটা পড়বো। ঠিক আছে, উত্তরগুলো কিন্তু এখন পড়বো না। 27 নম্বরের উত্তরগুলো কিন্তু আমি প্রথমেই পড়বো না, বিকজ উত্তর বললে আমি পাজল হয়ে যাব। কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বো, এবং কোয়েশ্চেনের মধ্যে ক্লু ওয়ার্ডসটা আমাকে বের করতে হবে মাল্টিপল চয়েসে। এরপর আমি প্যাসেজে গিয়ে ওটাকে স্ক্যান করে ক্লু ওয়ার্ডসটাকে বের করব, এবং ক্লু ওয়ার্ডস যেখানে পাবো সেই জায়গাটা অনেক ডিটেলস ভাবে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আবার আমি কোয়েশ্চেনে ফেরত আসবো। এবার অ্যান্সার চয়েসগুলো থেকে আমি পিওই, প্রসেস অফ এলিমিনেশন, যে উত্তরটা আমার দরকার নাই সেটাকে আমি বাদ দিতে দিতে আমি সঠিক উত্তরটাকে বের করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আমরা তাহলে কোশ্চেনটা একটু পড়ি। 27 নম্বর কোশ্চেনে কি বলেছে, হোয়াট ইজ দ্য রিভিউয়ার্স অ্যাটিটিউড অফ অ্যাডভোকেটস অফ পজিটিভ সাইকোলজি। হ্যাঁ, এখন দেখেন, আমরা অনেক সময় অনেক ওয়ার্ডের একটাই মিনিং জানি, কিন্তু সেগুলো আরো অনেকগুলো মিনিং থাকতে পারে, যে মিনিং গুলো আসলে আমাদেরকে আস্তে আস্তে জেনে নিতে হবে। কমন কিছু ওয়ার্ড, সেই ওয়ার্ড গুলো যে এমন যে খুব মানে মানে আমাদের জন্য অপরিচিত ওয়ার্ড না, নতুন ওয়ার্ডের ওই পুরনো ওয়ার্ডেরই বিভিন্ন রকমের একটা মিনিং থাকতে পারে। যেমন এখানে একটা ওয়ার্ড আছে অ্যাডভোকেট, কেউ কি বলতে পারবেন অ্যাডভোকেট শব্দটার মিনিংটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভোকেট? লয়ার। লয়ার, ঠিক আছে। হ্যাঁ, সো যারা আইন পড়ে এবং পরবর্তীতে মানুষকে মামলা মোকদ্দমায় কি করে, সাহায্য করে, তাদেরকে আমরা অ্যাডভোকেট বলি। কিন্তু এই সেন্টেন্সে অ্যাডভোকেট কিন্তু লয়ার মিন করছে না, কি মিন করছে এটা আমাকে জানতে হবে। হোয়াট ইজ দ্য রিভিউয়ার্স অ্যাটিটিউড, রিভিউয়ার মানে কি? বেসিক্যালি বুক রিভিউ করেছে এখানে একজন, এটা তাহলে বুক রিভিউ করছিলাম আমরা, তাহলে যিনি রিভিউ করেছেন তার অ্যাটিটিউডটা এখানে জানতে চাওয়া হচ্ছে। রিভিউয়ারের অ্যাটিটিউড কাদের প্রতি, অ্যাটিটিউড টু কাদের প্রতি তার অ্যাটিটিউড, কাদের প্রতি তার মনোভাবটা কি, অ্যাডভোকেটস অফ পজিটিভ সাইকোলজি। অর্থাৎ পজিটিভ সাইকোলজি বলে একটা কনসেপ্ট আমরা এখন জানতে পারবো। এই পজিটিভ সাইকোলজির যারা অ্যাডভোকেটস, অ্যাডভোকেটস বলতে পারি কি সমর্থক যারা আছে, অ্যাডভোকেট বা প্রচার যারা করে। অ্যাডভোকেট মানে কি, জিনিসটাকে কি করছে, আপনার সাহায্য করছে, স্পিডি আপ করছে, এটাকে হয়তো কাউ এটা প্রচারণায় সাহায্য করছে, বা এটাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করছে, এরকম যারা আছে পজিটিভ সাইকোলজির পক্ষে যারা কাজ করছে, তাদের প্রতি রিভিউয়ারের অ্যাটিটিউডটা কি। আমি কি জিনিসটা বুঝতে পেরেছি আপনাদেরকে প্রশ্নটা? এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তা দেখেন এই রিডিংটা কঠিন হওয়ার পিছনে কিন্তু এটাও একটা কারণ। আপনি যদি অ্যাডভোকেটের এই মিনিংটা না বুঝতে পারেন তাহলে কিন্তু প্রশ্নটাই বুঝতে পারবেন না, এবং তখন আপনার উত্তর বা প্যাসেজ পড়ে উত্তর বোঝাগুলো কিন্তু আরো মানে অসম্ভব হয়ে যাবে। সো তাহলে রিভিউয়ারের অ্যাটিটিউডটা কি, কাদের প্রতি অ্যাটিটিউড, যারা পজিটিভ সাইকোলজির পক্ষে কি করছে, কথা বলছে। ঠিক আছে, সো ওকে, তাহলে আমরা প্যাসেজ পড়তে পড়তে এরকম একটা অ্যাটিটিউড সম্পর্কে জানতে পারবো, যেখানে পজিটিভ সাইকোলজির পক্ষে যারা কথা বলছে তাদের ব্যাপারে রিভিউয়ার মানে কি। এই রিভিউটা যারা যিনি লিখেছেন, এটা পুরোটা কিন্তু একজন রিভিউয়ারের লেখা। তার লেখাতে তিনি ওই পজিটিভ সাইকোলজির ব্যাপারে যারা কথা বলছেন তাদের ব্যাপারে অ্যাটিটিউডটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। এটা কিন্তু আমাদের ক্লু ওয়ার্ডস। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু থেকে পড়া শুরু করি। হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট গোল বিকজ ইট ইজ সেলফ এভিডেন্টলি গুড। ঠিক আছে, আমি একটু প্রথম প্যাসেজটা একটু মানে মনোযোগ দিয়ে পড়াই আপনাদেরকে। হ্যাঁ,
যদিও আমি আগাম বলে দিচ্ছি এখানে মূল উত্তরটা নাই, তারপর একটা বুঝি, কারণ পরের প্রশ্নগুলো বুঝতে আমাদের সাহায্য করবে, কারণ এটা একটা বেসিক বা জায়গা। সব সময় রিডিং প্যাসেজের আমি মানে এনকারেজ করব যে প্রথম প্যাসেজটা একটু ভালো করে পড়ার জন্য। ওখানে উত্তর না থাকলেও এটা গোটা প্যাসেজেরই কিন্তু একটা পুরো হিন্টস কিন্তু অনেক সময় এখানে চলে আসে, একটা বেসিস হয়ে যায় আপনার। হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট গোল বিকজ ইট ইজ সেলফ এভিডেন্টলি গুড। হ্যাপিনেস হচ্ছে কি, এখানে কি বলতেছে, হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট গোল। হ্যাপিনেস হচ্ছে আমাদের একটা আলটিমেট গোল। আমাদের লাইফে সবাই আসলে একটু হ্যাপি হতে চাই, আমরা যাই করি না কেন সবকিছুই হ্যাপি হতে। আমরা বিয়ে করি হ্যাপি হওয়ার জন্য, আবার ডিভোর্স দেই হ্যাপি হওয়ার জন্য, কারণ বিয়ে করে যখন মনে করি যে আমরা হ্যাপি হইতে পারতেছি না তখন আমরা ডিভোর্স দিয়ে দিই। হ্যাঁ হিমেল কিছু বলছেন? হিমেল? জি স্যার, আমার কথাটা হচ্ছে যে এই আপনি যে বললেন ফার্স্ট প্যাসেজটা আমরা সবসময় পড়ার জন্য, হ্যাঁ যাতে আমাদের পুরো প্যাসেজ সম্পর্কে একটা ধারণা হয়। ধারণা এখন হয়েছে, এটাকে আমরা এক্সামের সময় ফলো করব? এক্সামের সময় একটু করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় এখানে উত্তর পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে এখানে হয়তো অনেক সময় কি পেয়ে যাবেন, আপনার প্রথম প্রশ্নটা কি পেয়ে যাবেন ভাই, উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে যে এইটা একটা ধারণা দিয়ে দিবে ইন্ট্রোডাক্টরিতে গোটা প্যাসেজ সম্পর্কে কি থাকে। আমি পড়তে বলেছি মানে কি, আপনাকে একদম ওয়ার্ড টু ওয়ার্ড খুব যেটা আমরা খুব স্পেসিফিক রিডিং বলি আর কি, ওইটা না, আপনি মোটামুটি স্কিম করে করে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছি হিমেল? বুঝছি স্যার। ক্লিয়ার? ওকে, আচ্ছা। খুব বেশি সময় কিন্তু লাগবে না আপনার, বাট ইট ওয়ার্কস, মানে আমার অভিজ্ঞতা বলে এটা খুব কাজে দেয়। আচ্ছা, এরপর দেখেন, তাহলে হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট গোল বিকজ ইট ইজ সেলফ এভিডেন্টলি গুড। এটা আসলে আমাদের আলটিমেট গোল, বিকজ কারণ হচ্ছে এটা এভিডেন্টলি মানে দৃশ্যত এটা কিন্তু আমাদের কাছে খুব ভালো একটা কনসেপ্ট। আমরা সুখী থাকাটাই তো আসলে দেখতে সুন্দর দেখায়। ইফ উই আর আস্কড ওয়াই হ্যাপিনেস ম্যাটার্স, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেন হ্যাপিনেসটা ম্যাটার করে, উই ক্যান গিভ নো ফার্দার এক্সটার্নাল রিজন। আমরা আসলে কিন্তু মানে আর কোনো রিজন দেখাইতে পারবো না। ভালো থাকতে ভালো লাগে, ভালো দেখা, এই জন্যই আমরা ভালো থাকাকে আমাদের একটা গোল বানিয়েছি। ঠিক আছে, সো আর কোনো রিজন কিন্তু আমরা এখানে দেখাতে পারি না। আচ্ছা, আপনাদের কি যে স্ক্রিনটা আছে, স্ক্রিনে কি আপনারা টেক্সট গুলো বুঝতে পারেন, বোঝা যায়? মানে কেউ বুঝতে পারছেন না, বা মোবাইলে যারা ক্লাস করছেন তারা বুঝতে পারছেন না, এমন কি হচ্ছে? হ্যাঁ স্যার। নাকি পড়া যাচ্ছে না? ওকে ফাইন, হ্যাঁ স্যার, পড়া যাচ্ছে স্যার। ওকে, একটু কষ্ট করে আর কি। হ্যাঁ, দিস প্রনাউন্সমেন্ট বাই রিচার্ড লেয়ার্ড, মানে এই কথাগুলো আসলে কে বলছে? ইট ইজ জাস্ট অবভিয়াস ডাজ ম্যাটার, ইট জাস্ট অবভিয়াসলি ডাজ ম্যাটার। তাহলে এটা আসলে দৃশ্যটা আমাদের জন্য একটা ম্যাটার করে, সুখী থাকাটাই আসলে আমাদের জন্য জরুরি। দিস প্রনাউন্সমেন্ট বাই রিচার্ড লেয়ার্ড, অ্যান ইকোনমিস্ট অ্যান্ড অ্যাডভোকেট অফ পজিটিভ সাইকোলজি। মনে আছে অ্যাডভোকেটের কথা একটু আগে আমরা পড়েছিলাম, যারা পজিটিভ সাইকোলজির ব্যাপারে কথা বলে। সো উনি একজন ইকোনমিস্ট, আবার কিন্তু কি পজিটিভ সাইকোলজিস্টের একজন প্রবক্তা বলা যায়। ঠিক আছে, এটাকে সাপোর্ট করছে। সো উনি এই কথাগুলো বলেছেন, কিন্তু এটা কিন্তু রিভিউয়ারের অ্যাটিটিউড কি এটা কিন্তু এখনো বলা শুরু হয়নি। আমরা কিন্তু কি খুঁজতেছি ভাই 27 নম্বর কোশ্চেনের জন্য, রিভিউয়ার এই অ্যাডভোকেটদের ব্যাপারে কোন ধরনের অ্যাটিটিউড নিয়ে আছে। সামারাইজ দ্য বিলিফ অফ ম্যানি পিপল টুডে, অ্যাকচুয়ালি কিন্তু এটা আপনার অনেক মানুষের বিলিফকে কিন্তু এই কথাটার মধ্যে সামারাইজ করা হয়েছে। For Laird and others like him, it is obvious that the purpose of government is to promote a state of collective well-being. Laird এবং অন্যান্য যারা তার মতো আছে মানে কি, যারা এই পজিটিভ সাইকোলজির প্রবক্তা, ঠিক আছে, তারা কি বিলিভ করে, ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য পারপাস অফ গভর্নমেন্ট, এটা স্পষ্ট, অবভিয়াস মানে স্পষ্ট যে পারপাস অফ গভর্নমেন্টের উদ্দেশ্যটা কি, ইজ টু প্রমোট এ স্টেট অফ কালেকটিভ ওয়েলবিং। স্টেটের কি করা, সামগ্রিক একটা কল্যাণ নিশ্চিত করা। এটা কারা বিশ্বাস করে, যারা এই পজিটিভ সাইকোলজি কি করে, অ্যাডভোকেসি করে। দ্য অনলি কোয়েশ্চেন ইজ হাউ টু অ্যাচিভ ইট। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে পারি। অ্যান্ড হিয়ার পজিটিভ সাইকোলজি, এই জায়গাটাই পজিটিভ সাইকোলজি ইজ সাপোজড সায়েন্স। সাপোজড, এখানে একটা শব্দ, এখানে একটা ফ্রেজ ইউজ করেছে, সাপোজ, খালি নট অনলি সায়েন্স, সাপোজড সায়েন্স। কথা হচ্ছে সাপোজ সায়েন্সের মিনিং কি? সাপোজ সায়েন্সের মিনিং হচ্ছে ধারণা বিজ্ঞান, ধারণা প্রসূত যেই বিশেষ জ্ঞান, ঠিক আছে, বা যেখানে আলোচনা করা হয়। এই সাপোজ সায়েন্সের একটা অংশ দ্যাট নট অনলি আইডেন্টিফাইস হোয়াট মেক্স পিপল হ্যাপি, যেটা শুধুমাত্র মানুষকে কোন ব্যাপারগুলো হ্যাপি করে এটাই বের করা নাই, আরো কি বের করেছে, বাট অলসো দ্যার হ্যাপিনেস টু বি মেজার্ড। তাদের হ্যাপিনেস গুলো কি করা যাবে, মেজার করা যাবে। মানে ওরা বলতে চাচ্ছে কোন কোন ব্যাপারে মানুষ সুখী হয় এবং কিভাবে একটা মানুষ সুখী আছে, কতটুকু সুখী আছে, এটাকেও কি করা যাবে, মেজার করা যাবে। ক্যান শো দ্য ওয়ে, এবং তারা সেই পথটাই আমাদেরকে দেখিয়েছেন, কোন ব্যাপারগুলো আমাদেরকে সুখী করবে এবং কিভাবে এটাকে আমরা সুখটাকে আমরা মেজার করবো সেটাও তারা দেখানোর চেষ্টা করেছেন।
equipped with this science, ঠিক আছে, এই সায়েন্সের দ্বারা সমর্থিত হয়ে দেশেই তারা বলতে চায় গভর্নমেন্টস ক্যান সিকিউর হ্যাপিনেস ইন সোসাইটি ইন এ ওয়ে দে নেভার কুড ইন দ্য পাস্ট। গভর্নমেন্ট মানে এই প্রবক্তারা অ্যাডভোকেটরা বলতে মানে এরা বলতে চাচ্ছে পজিটিভ সাইকোলজির পক্ষের লোকজন, গভর্নমেন্ট ক্যান সিকিউর হ্যাপিনেস, গভর্নমেন্ট কি করতে পারবে সোসাইটিতে হ্যাপিনেস সিকিউর করতে পারবে ইন এ ওয়ে দে নেভার কুড ইন দ্য পাস্ট, এমন ভাবে করতে পারবে যেটা তারা আগে করতে পারতো না। তার মানে এগুলোর মাধ্যমে এখন সরকারের পক্ষে কাজটা সহজ হয়ে যাচ্ছে, আগের চেয়ে আরো ভালো করে তারা মানুষের সুখের ব্যাপারটা চিন্তা করতে পারবে, সেটাকে নিশ্চিত করার জন্য কাজ করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু সত্যি কথা। আজকে থেকে 200 বছর আগে জনগণের কল্যাণ নিয়ে কিন্তু তখনকার যারা সমাজের অধিপতি ছিল তারা চিন্তাও করতো না, কিন্তু আজকে কিন্তু যারা সমাজকে কন্ট্রোল করতে পারছে আমাদের পক্ষ হয়ে তারা যায়, গণতান্ত্রিক ভাবে আমরা এই কনসেপ্টটাই বিশ্বাস করি, তারা কিন্তু আমাদের সুখের ব্যাপারগুলো চিন্তা করে, সেটাকে কিভাবে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে কাজ করে। তো হোয়াট এভার, দেখেন আমার প্রশ্নটা কি ছিল, আমার প্রশ্ন ছিল রিভিউয়ারের অ্যাটিটিউডটা কি। গোটা প্যাসেজের মধ্যে কিন্তু আমরা আলটিমেটলি পজিটিভ ফিলোসফি পজিটিভ সাইকোলজির পক্ষে যারা কাজ করে তাদের চিন্তা চেতনা নিয়ে আমরা পড়লাম, রিভিউয়ারের অ্যাটিটিউড কিন্তু আমরা স্টিল পাই নাই। ঠিক আছে, তাহলে ওই কোশ্চেন উত্তর কিন্তু এখন আসে নাই। ওকে, আমরা তাহলে আরেকটু যাই, আমি এটা জাস্ট একটু ডিটেলস পড়লাম জাস্ট পড়া শুরু করার জন্য, এবার আমরা স্পিড আপ হবো। ইট ইজ অ্যান অ্যাস্ট্রোনাইজিংলি ক্রুড অ্যান্ড সিম্পল মাইন্ডেড। ক্রুড শব্দটা মানে কি বলতে পারবেন? ক্রুড, ক্রুড মানে হচ্ছে অপরিশোধিত। ক্রুড মানে কি? অ্যাকচুয়ালি ক্রুড অয়েল মনে আছে আপনাদের? ক্রুড অয়েল পড়ি আমরা, অপরিশোধিত তেল। ঠিক আছে, সো বেসিক্যালি ক্রুড মানে হচ্ছে অপরিশোধিত, and simple minded way of thinking, and for that very reason increasingly popular. Those who think in this way are oblivious. So তাহলে ultimately it is an astonishingly crude। এখানে দেখেন এই কথাগুলা কিন্তু এখন কার অ্যাটিটিউড শো করা শুরু করেছে? রিভিউয়ারের অ্যাটিটিউড কিন্তু এখন বলা শুরু করছে, রিভিউয়ার এখন তাদের ব্যাপারে বলা শুরু করছে, তারা তাদের ব্যাপারে কি মনে করছে রিভিউয়ার। ইট ইজ অ্যান অ্যাস্ট্রোনাইজিংলি ক্রুড অ্যান্ড সিম্পল মাইন্ডেড ওয়ে অফ থিঙ্কিং, মানে এটা খুব অপরিশোধিত, মানে এটার মধ্যে ভেজালও আছে। ঠিক আছে, উনি বলতে চাচ্ছেন এটা আসলে পুরোপুরি পরিষ্কার না, ভেজাল যুক্ত একটা ব্যাপার। হ্যাঁ, মানে এর মধ্যে ভালো মন্দ দুটো মিক্স হয়ে আছে এই চিন্তা ভাবনা। সিম্পল মাইন্ডেড ওয়ে, এটা খুব সিম্পলি চিন্তা করা হয়েছে, কমপ্লেক্স ভাবে এটাকে অনেক আরো ডিপলি চিন্তা করার সুযোগ হয়তো ছিল, যেটা করা হয়নি। অ্যান্ড ফর দ্যাট ভ্যারি রিজন ইনক্রিজিংলি পপুলার, এবং এই একটা কারণে এটা খুবই পপুলার, কারণ এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা খুব মানে ভেজালযুক্ত খাবারই যেমন পছন্দ করি, ভেজালযুক্ত কনসেপ্টটাকেও আমরা কি করি, অনেক বেশি পছন্দ করি। তো এই কনসেপ্টের জন্য খুব বেশি পপুলার হয়ে গেছে। দোজ হু থিঙ্ক ইন দিস ওয়ে আর অবলিভিয়াস। অবলিভিয়াস মানে কি? অমনোযোগী। অবলিভিয়াস মানে কি? অমনোযোগী বা হয়তো খেয়ালই করেনি। টু দ্য ভাস্ট ফিলোসফিক্যাল লিটারেচার ইন হুইচ দ্য মিনিং অ্যান্ড ভ্যালু অফ হ্যাপিনেস হ্যাভ বিন এক্সপ্লোরড অ্যান্ড কোয়েশ্চেনড। ঠিক আছে, সো দোজ হু থিঙ্ক ইন দিস ওয়ে, এই দোজ হু, এই হুটা কারা? দোজ হু কারা? কে বলতে পারবেন? অ্যাডভোকেট অফ পজিটিভ সাইকোলজি। হ্যাঁ, এইটার ব্যাপারে কিন্তু রিভিউয়ার বলতেছে, যারা এই পজিটিভ সাইকোলজির অ্যাডভোকেট ইন দিস ওয়ে, এভাবে তারা চিন্তা করে, আর অবলিভিয়াস তারা অমনোযোগী, তারা কি করে, খেয়াল করে না। টু দ্য ভাস্ট ফিলোসফিক্যাল লিটারেচার, বিশাল একটা পড়ালেখা। লিটারেচার বলতে এখানে কি বোঝাচ্ছে? অনেক ধরনের লেখাপড়ার সমষ্টি। লিটারেচার ইন হুইচ, যেখানে কি ওই লেখাপড়ার মধ্যে কি করা হয়েছে, মিনিং অ্যান্ড ভ্যালু অফ হ্যাপিনেস, যেখানে হ্যাপিনেসের মিনিং এবং ভ্যালুকে কি করা হচ্ছে, হ্যাভ বিন এক্সপ্লোরড অ্যান্ড কোয়েশ্চেন, যেখানে মানে আলটিমেটলি টোটাল হ্যাপিনেসটাকে ডিফাইন করা হয়েছে, সেটার ব্যাপারে অনেক কোয়েশ্চেন আলোকপাত করা হয়েছে। ওই ব্যাপারগুলোকে না তারা কি করেছে, খুব একটা বেশি কেয়ারই করা নাই। ঠিক আছে, and write as if nothing of any importance had been thought on the subject until it came to their attention। যতক্ষণ পর্যন্ত তাদেরকে এটা ধরিয়ে দেওয়া না হয়েছে তারা এটাকে খেয়ালই করে নাই। তার মানে যারা হ্যাপিনেস, ওই অ্যাডভোকেট ফিলোসফার, ঠিক আছে, আপনার পজিটিভ সাইকোলজির অ্যাডভোকেট, তারা কিন্তু হ্যাপিনেসের সংজ্ঞা, মিনিং, ভ্যালু, এটা নিয়ে যে বিশাল আরো অনেক লেখাপড়া আছে, এটা নিয়ে তারা কি করে নাই, খুব একটা বেশি খেয়ালই করে নাই। ঠিক আছে, এইটা কার অ্যাটিটিউড? রিভিউয়ার অ্যাটিটিউড। কার প্রতি অ্যাটিটিউড? পজিটিভ সাইকোলজির অ্যাডভোকেটদের প্রতি। ঠিক আছে, মানে ওরা আপনার হ্যাপিনেসের যে বিশাল একটা লিটারেচার আছে, হ্যাপিনেসের যে আরো অনেক কনসেপচুয়ালাইজেশন আছে, সেটার ব্যাপারে তারা কি করে নাই, খেয়াল না করেই তারা তাদের একটা মতামত প্রকাশ করে ফেলেছে। তাহলে আমরা দেখি কোনটা হতে পারে। এ নাম্বার দেখেন, দে আর রং টু রিজেক্ট দ্য আইডিয়া অফ বেনথাম। এনে বেনথামের প্রশ্নই আসে না, বেনথাম নিয়ে কিছু পাইছি আমরা এই পর্যন্ত? পাই নাই। দে আর ওভার ইনফ্লুয়েন্সড বাই দ্য স্টাডি অফ বেনথামস থিওরিজ। বেনথামস থিওরি এখানে আসেই নাই। দে হ্যাভ এ ফ্রেশ নিউ অ্যাপ্রোচ টু আইডিয়া অন হিউম্যান হ্যাপিনেস। এই জায়গাটা একটা কনফিউশন আছে, কারণ নিউ অ্যাপ্রোচ নিয়ে কিন্তু আমরা একটা জিনিস পাইছি। খেয়াল করে দেখেন এখানে লাস্ট লাইনটাতে কি বলেছে, হ্যাঁ, গভর্নমেন্ট ক্যান সিকিউর হ্যাপিনেস ইন সোসাইটি ইন এ নিউ ওয়ে দে কুড নেভার ইন দ্য পাস্ট। এটা আসলে ওই পজিটিভ
সাইকোলজি যারা প্রবক্তা তারাই কিন্তু এটা বলতেছে যে গভর্নমেন্ট একটা নতুন ওয়েতে কি করতে পারবে, জনগণের হ্যাপিনেসটা নিশ্চিত করতে পারবে, যেটা তারা আগে করতে পারেনি। এটা কিন্তু পজিটিভ এই সাইকোলজির প্রবক্তারা বলছে, এটা কিন্তু রিভিউয়ারের অ্যাটিটিউড না। তাহলে সেই অর্থে কিন্তু আপনার সি নাম্বারটা উত্তর হবে না, এ উত্তর না, বি উত্তর না, সি উত্তর না। সো আলটিমেটলি উত্তরটা হবে কি, দে আর ইগনোরেন্ট অ্যাবাউট দ্য আইডিয়াস দে শুড বি কনসিডারিং। ঠিক আছে, সো দে আর ইগনোরেন্ট অ্যাবাউট দ্য আইডিয়াস দে শুড বি কনসিডারিং। তাদের যে আইডিয়াগুলোর ব্যাপারে কনসিডার করা উচিত ছিল সেগুলোকে কনসিডার না করেই তারা কাজ চালিয়ে যাচ্ছিল আর কি একটা পর্যায়ে। ঠিক আছে, মানে তারা ইগনোরেন্ট ছিল। ওই যে অবলিভিয়াস একটা শব্দ আমরা একটু আগে পড়েছিলাম না, খেয়াল করে দেখেন, এখানে একটা শব্দ আমরা পড়েছিলাম না, অবলিভিয়াস। এইটাই কিন্তু আলটিমেটলি সিনোনিম আছে, চলে আসছে। হ্যাঁ, ইগনোর। অবলিভিয়াস মানে ফিলোসফিক্যাল লিটারেচার নিয়ে তাদের কোনো আইডিয়া নেই, এটা বলতে চাচ্ছে। জি হ্যাঁ বলেন। ভাস্ট ফিলোসফিক্যাল লিটারেচার নিয়ে তাদের এই আইডিয়াটা নাই, এটা বলতে চাচ্ছে। ওইটাই, হ্যাঁ তারা ওই ব্যাপারটা নিয়ে তারা ইগনোরেন্ট। ওই ব্যাপারটা এগুলো তাদের জেনে তারপর কি করা উচিত ছিল, এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত ছিল। তারা এগুলো না জেনেই আলটিমেটলি কথা বলেছে। যেমন সে ফর এক্সাম্পল, আপনাকে আমি যদি এখন রিলিজিয়াস বক্তা হিসেবে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু কি হবে, এটা খুব হাস্যকর ব্যাপার হবে। কারণ আমার রিলিজিয়াস সম্পর্কে এমন কোনো নলেজ নাই, বা রিলিজিয়ন সম্পর্কে জানার জন্য যে মিনিমাম লিটারেচারটা জানতে হয় সেটাই হয়তো আমি ইগনোর করে গেলাম, করে আমি এখন রিলিজিয়ন সম্পর্কে বলা শুরু করে দিলাম। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াবে, আমি আসল যে পড়াটা লিটারেচার গুলা সেগুলোর ব্যাপারে কি ছিলাম, কি হয়ে আছি, অমনোযোগী। কিন্তু আমি রিলিজিয়ন সম্পর্কে মানে ওগুলোকে আমি ইগনোর করে যেটা আমার জেনে এসে কথা বলা উচিত ছিল সেটা না জেনে এসে আমি কথা বলছি। এরকম আসলে এখন কিন্তু অনেকে এই কাজগুলো করছি আমরা, ঠিক না? রিলিজিয়ন সম্পর্কে পুরোপুরি না পড়ালেখা করে এসে আমরা রিলিজিয়ন সম্পর্কে পক্ষে বা বিপক্ষে দুটো পক্ষই কি করছি, কথা বলছি। সো ব্যাপারটা অনেকটা এরকম আর কি। হ্যাঁ, মানে যেই জায়গাগুলো বেসিক জায়গা, পড়া উচিত ছিল, দেখা উচিত ছিল, কনসিডার করা উচিত ছিল, সেগুলো তারা কনসিডার না করেই ছিল, যতক্ষণ না তখন তাদেরকে এই ব্যাপারগুলোতে কি করা হলো, জানানো হলো যে এগুলো আপনারা কনসিডার করে বলেন না, আপনাদের এগুলোর সাথে মিলান তারপর বলেন। ঠিক আছে, তখন তারা এগুলোকে আস্তে আস্তে কি করা শুরু করলো, দেখা শুরু করলো, পড়া শুরু করলো। কিন্তু শুরুর দিকে তারা এগুলো কি করে গেছে, ইগনোর করে গেছে। এটাই ঠিক আছে, মানে শুরুর দিকে প্রবক্তারা এই কাজটা করেছে আর কি। ক্লিয়ার? এবার আসেন নাম্বার 28. The reviewer refers to the Greek philosopher Aristotle in order to suggest that the Greek এই যে রিভিউয়ার মানে যে পুরোটাই একটা রিভিউ, এই যে যিনি রিভিউয়ার আছেন তিনি রেফার্স করছে, কাকে রেফার করেছে? গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল। মানে তুমি একটা পর্যায়ে আমরা এখন পাবো উনি অ্যারিস্টটলকে রেফার করেছেন। অ্যারিস্টটলকে কোন একটা কারণে তার অবস্থা, পড়া, কোন একটা কিছুকে তিনি নিয়ে এসেছেন টু সাজেস্ট দ্যাট হ্যাপিনেস, মানে হ্যাপিনেসের ব্যাপারে কিছু একটা বলতে গিয়ে তিনি গ্রিক ফিলোসফার কেন কি করেছে আলটিমেটলি রেফার করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্যাসেজে আবার ফেরত যাই। It was the philosopher Jeremy Bentham who was more than anyone else responsible for the development of this way of thinking. এই যে আমরা থিঙ্কিংটার কথা পড়ছি এতক্ষণ ধরে, এটার ব্যাপারে বেসিক্যালি জেরেমি বেনথাম ফিলোসফার, ঠিক আছে, উনি অন্য যে কারোর থেকে এই ব্যাপারে বেশি এগিয়েছিলেন কাজ করার, এই কাজগুলো করার থেকে। ফর বেনথাম, উনি বেনথামের কথা বলছেন, ফর বেনথাম ইট ওয়াজ অবভিয়াস দ্যাট, মানে বেনথামের জন্য এটা উনি বলছেন যে এটা অবভিয়াস দ্যাট দ্য হিউম্যান গুড কনসিস্ট অফ প্লেজার। উনি বলতেছে হিউম্যান গুডসটা মানে মানুষের ভালোটা কি দ্বারা তৈরি হয়েছে? প্লেজার দ্বারা, শান্তি দ্বারা, সুখ দ্বারা, অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ পেইন, এবং সেখানে কোনো কি থাকতে পারবে না, কষ্ট থাকতে পারবে না। তাহলে মানুষের মঙ্গলটা কি দ্বারা নিশ্চিত হবে? মানে এটা বেনথাম বলতে চাচ্ছেন যে এখানে মানুষের মধ্যে একটা প্লেজার কাজ করবে, সুখ কাজ করবে, এবং সেখানে কোনো কি থাকবে না, পেইন থাকবে না। দ্য গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল may have identified happiness with self-realization in the 4th century before Christ. ঠিক আছে, এই দেখেন আমাদের 28 নম্বরের ক্লুটা চলে আসছে। এই জায়গাটাতে আবার কি হয়েছে, রিভিউয়ার গ্রিক ফিলোসফারের কথা, প্রথমে উনি বেনথামের কথা বললেন, যে বেনথাম বলতেছে যে প্লেজার গুড, মানুষের ভালো হিউম্যান গুডটা, মানুষের মঙ্গলটা কিসের দ্বারা কনসিস্ট হবে? প্লেজার, এবং ওখানে কোনো পেইন থাকবে না। ওই জায়গায় উনি আবার কাকে নিয়ে আসলেন? গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলের কথা বলছেন, এবং গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সম্পর্কে কি বলছেন? মে হ্যাভ আইডেন্টিফাই হ্যাপিনেস। ঠিক আছে, উনি হয়তো হ্যাপিনেসটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন উইথ সেলফ রিয়েলাইজেশন। কিসের মাধ্যমে? সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশন মানে কেউ বলতে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফ রিয়েলাইজেশন? রিয়েলাইজেশন মানে কি? নিজেকে জানা, নো দাইসেলফ। ঠিক আছে, মানে নিজের অবস্থানটা সম্পর্কে কি করা? রিয়েলাইজ করতে পারা, উপলব্ধি করতে পারা, আত্ম উপলব্ধি। এটাকে আরো সুন্দর বাংলায় বলতে গেলে কি বলা যায়? আত্ম উপলব্ধি সাথে তুলনা করেছেন। অ্যান্ড থিঙ্কার্স থ্রু আউট দ্য এজেস, এবং
অ্যারিস্টটলের সাথে তার যে অন্যান্য ওই সময় থেকে যে থিঙ্কার্সরা ছিল, তার মতো আরো অন্যান্য থিঙ্কার্সরা থ্রু আউট দ্য এজেস may have struggled to reconcile the pursuit of happiness. Reconcile মানে কি, জিনিসগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিসের সাথে? the pursuit of happiness. হ্যাপিনেস এর উদ্দেশ্যটা কি? উইথ আদার হিউম্যান ভ্যালুস, মানুষের যে অন্যান্য হিউম্যান ভ্যালুস গুলো আছে সেগুলোর সাথে একটা লিঙ্ক আপ করার চেষ্টা করা হয়েছে। বাট ফর বেনথাম, কিন্তু বেনথামের জন্য অল দিস ওয়াজ মেয়ার মেটাফিজিক্স আর ফিকশন। কিন্তু বেনথাম বলতে চাচ্ছেন অ্যারিস্টটল এবং তারপরে যে থিঙ্কার্সরা রয়েছে তাদের এই চিন্তাগুলা শুধুমাত্র একটা কাল্পনিক বিজ্ঞান, ঠিক আছে, মেটাফিজিক্স, রূপক বিজ্ঞান যেটা বলছি আর কি। তাহলে আলটিমেটলি অ্যারিস্টটলের শুরুতেই উনি বলেছেন কার কথা? বেনথামের কথা। অ্যারিস্টটলের কথা বলে আবার বেনথামের কথা ফিরে আসছে। তাহলে বেসিক্যালি উনি কিন্তু এখানে বেনথামের ব্যাপারে একটা ক্রিটিসিজম নিয়ে আসছে। বেনথামের ব্যাপারে একটা কি নিয়ে আসছে? ক্রিটিসিজম নিয়ে আসছে, যেখানে বেনথাম বলতে চাচ্ছে এইটা আলটিমেটলি হ্যাপিনেসটা হচ্ছে প্লেজার, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, ঠিক আছে, এবং এখানে কোনো পেইন থাকবে না। এবং আলটিমেটলি যেখানে হলো যে অ্যারিস্টটলরা বলতেছে যা এটা একটা সেলফ রিয়েলাইজেশন, এবং তার পরবর্তীতে তার অন্যান্য থিঙ্কার্সরা এটা হিউম্যান ভ্যালুজ এর অন্যান্য ব্যাপারগুলোর সাথেও কিন্তু কি করার চেষ্টা করেছে? হ্যাপিনেসকে লিঙ্ক আপ করার চেষ্টা করেছে। কিন্তু বেনথাম সে জায়গায় উল্টো বলছে যে এটা এই ব্যাপারগুলো অল দিস ওয়াজ মেয়ার মেটাফিজিক্স অফ ফিকশন। এই যে অ্যারিস্টটল এবং তাদের যে কাজগুলো সেগুলোকে তিনি বলতে চাচ্ছেন যে এগুলো ফিকশন ছিল। তাহলে আলটিমেটলি কেন উনি তাহলে অ্যারিস্টটল তাহলে কে কেন উনি রেফার করলেন? may not be just pleasure and the absence of pain. কি বলতেছে? The reviewer refers to the Greek philosopher Aristotle in order to suggest that উনি কোন জিনিসটা সাজেস্ট করতে চাচ্ছেন? happiness may not be just pleasure and the absence of pain. এই কথাটা কে বলছে? pleasure and absence of pain এই কথাটা কে বলছে? বেনথাম বলছে। বেনথাম বলছে। কিন্তু উনি গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলকে কেন আনছে? বিকজ উনি বলতে চাচ্ছে যে আসলে বেনথাম যে কথাটা বলছে সেটা হয়তো না, যে প্লেজার বা হ্যাপিনেস বা আলটিমেট একটা প্লেজার এবং অ্যাবসেন্স অফ পেইন হয়তো না, যেটা বেনথাম বলতে চাচ্ছে। উনি এটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। ইট মে বি দ্য অ্যান্সার। আমরা একটু অন্যগুলো দেখি। শুড নট বি দ্য মেইন গোল অফ হিউম্যানস। এখানে কোথাও কি শুড নট বি দ্য মেইন গোলস অফ হিউম্যান নিয়ে আলোচনা করেছে? অ্যারিস্টটল বা তার ইয়ারা বলে নাই। আমি এইটাকে বাদ দিলাম। সি নাম্বার, ইজ নট সামথিং দ্যাট শুড বি ফাউট ফর, যেটার জন্য আমাদেরকে কি করতে হবে? স্ট্রাইভ করতে হবে, এরকম কোনো কিছু কি বলছে? গ্রিক ফিলোসফার কি আসে বেনথামের কথাটাকে সাপোর্ট করছে বা অন্য কিছুকে সাপোর্ট করার জন্য আসছে যে না আমাদের যুদ্ধ করতে হবে, এটা নিয়ে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে? না। ইজ নট জাস্ট অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, ইজ নট জাস্ট অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, ইজ নট জাস্ট অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এটা কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট না। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট মানে এখানে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের ব্যাপার কিন্তু অ্যারিস্টটল বলে নাই। আচ্ছা, এবার আমি একটা ডিফারেন্ট একটা কথা আপনাদেরকে বলি। সে ফর এক্সাম্পল এ বলেছে যে পানির মধ্যে অনেক ধরনের মৌল রয়েছে, পানির মধ্যে অনেক ধরনের মৌল রয়েছে, ঠিক আছে। কিন্তু বি বলেছে পানির মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, যেখানে এ বলছে বি শুধুমাত্র কল্পনাপ্রসূত কথাগুলো বলেছে। এ বলেছে পানির মধ্যে অনেকগুলো মৌলিক পদার্থ আছে, অনেকগুলো, দুইটা না, অনেকগুলো আছে। কিন্তু বি বলেছে পানির মধ্যে খালি শুধুমাত্র কি আছে? হাইড্রোজেন এবং কি আছে? অক্সিজেন আছে। যেখানে এ আবার বলেছে বি এর এই কাজগুলা কি কাল্পনিক, হাইপোথেটিক্যাল, সে শুধুমাত্র এটা কল্পনাপ্রসূত ভাবে কথাগুলো বলছে। তাহলে এখন কথা খেয়াল করে দেখেন, এর কথা বলে আমি বি এর কথাটাকে কেন আনলাম? এর কথাটাকে আমি সমর্থন করতেছি না, ঠিক কিনা? ভুল প্রমাণ করার জন্য না, অনেকটা তার কথাটাকে আমি সাপোর্ট করতেছি না বলেই আমি কিন্তু বি এর কথাটাকে নিয়ে আসলাম না, ঠিক কিনা? বুঝতে পারছি আমি মাঝখানে কেন বিয়ের কথাটা নিয়ে? আমরা কিন্তু অনেক সময় একসাথে যখন এই তুমি এই কথাটা বলছো কিন্তু অমুক দিন তো অমুক জায়গায় আমরা এটা পাইছি, তো ওই যে কথাটা আমি রেফার করলাম, কেন রেফার করলাম? কারণ তার কথাটাকে কি করার জন্য? একটা রিবার্টাল দেওয়ার জন্য, ঠিক কিনা? সো এটাই, এই কারণে কিন্তু এ নাম্বারটা অ্যান্সার। যে দ্য রিভিউয়ার রেফার্স টু দ্য গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল। রিভিউয়ার গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলকে কি করেছে? আপনার রেফার করেছে ইন অর্ডার টু সাজেস্ট, কি করার জন্য? সাজেস্ট করার জন্য দ্যাট হ্যাপিনেস মে নট বি দ্য জাস্ট প্লেজার অ্যান্ড অ্যাবসেন্স অফ পেইন, যেটা বেনথাম বলেছেন। বেনথামের এই কথাটা কি হতে পারে? মানে মিথ্যাও হতে পারে, ভুলও হতে পারে। তার যে ধারণাটা, এই ধারণাটা কি হতে পারে? may not be just pleasure, মানে এটা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে, বেনথামকে পুরোপুরি ভুল বলছে না, কিন্তু বেনথাম যেভাবে স্ট্রিক্টলি বলেছে এইটাই না, এইটাও নাও হতে পারে, আরো কিছু এখানে থাকতে পারে, ঠিক আছে। এই জন্যই উনি অ্যারিস্টটলের মতো বড় বড় মনীষীর কথা ওখানে রেফার করে দিয়েছেন। আমি কি জিনিসটা বুঝতে পারছি আপনাদেরকে? এবার আসেন তাহলে আমাদের 3 নাম্বার
কোয়েশ্চেনে চলে যায়, মানে সরি 29 নাম্বার কোয়েশ্চেনে চলে যায়, মানে থার্ড কোয়েশ্চেনটাতে। According to Davis, Bentham's suggestion for linking the price for good to happiness was significant because. অ্যাকর্ডিং টু ডেভিস একজন ব্যক্তির নাম আসবে, ডেভিসের কথা আমরা পাবো সামনে। সো উনি কি বলছে বেনথাম সাজেশন, বেনথাম একটা সাজেশন দিয়েছে, বেনথাম আমাদেরকে একটা ধারণা দিয়েছে। কি ধারণা দিয়েছে? ফর লিঙ্কিং দ্য প্রাইস অফ গুডস, অর্থাৎ একটা পণ্যের দামের সাথে টু হ্যাপিনেসকে যে লিঙ্কিং করব, মানে পণ্যের দামের সাথে আমার সুখকে। ঠিক আছে, আমি 10,000 টাকার মোবাইল কিনলে আমি যতটুকু সুখ পাবো, আমি 1 লাখ টাকার মোবাইল কিনলে তার চেয়ে বেশি সুখ পাবো। এই যে একটা লিঙ্কিং আমরা করার চেষ্টা, মানে একটা এক্সাম্পল দিলাম আর কি। এই যে লিঙ্কিংটা কে করেছে? বেনথাম করেছে। ওয়াজ সিগনিফিক্যান্ট, এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার করেছে বেনথাম। বিকজ, কেন? তাহলে আমাকে কি খুঁজতে হবে? প্যাসেজের মধ্যে দেখতে হবে কোন জায়গায় ডেভিস মানে বেনথামের এই লিঙ্কিং করার ব্যাপারটাকে কি করেছে, আলোচনা করেছে। ঠিক আছে, সো তাহলে আমরা প্যাসেজের মধ্যে চলে যাই, আমরা খুঁজবো যে দ্য প্রাইস অফ গুডস। কি খুঁজবো ভাই? দ্য প্রাইস অফ গুডস। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের দিকে যদি পড়ি, এখন আমরা কি করব? আমরা স্ক্যান করি। বাট দ্য উইলিয়াম ডেভিস নোটস রিসেন্ট প্রাইস অফ গুডস। দেখেন এখানে যদি আমরা এই প্যারার বাকি অংশের মধ্যে দেখি, প্রাইস অফ গুডস কে আমরা পাবো না। ঠিক আছে, আমি একটু তাড়াহুড়া করে করছি, কারণ এটা সবগুলা লাইন এখন পড়ার দরকার নেই, কারণ এখানে আমরা পাবো না। সো এই প্যারার বাকি অংশ যেটা পরের পেজে আছে, সেখানে আমরা এটা পাবো না। বাট পরের যে প্যারাটা আছে, 4 নাম্বার প্যারাটাতে যদি আমরা যাই, এখানে আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, প্রাইস অফ গুডসটা খেয়াল করে দেখেন। এই বেনথাম অলসো এখান থেকে আমরা সায়েন্স অফ হ্যাপিনেস ইট গেল রিগার্ডেড বেনথাম মাইট বি viewing happiness to complex pleasurable. He suggested that it might be quantified and measured to human. Alternatively, money could be used as the standard for quantification if two goods have the same price. ঠিক আছে, আমরা এখানে চলে আসছি। They produce the same quantity of pleasure and consumer. ঠিক আছে, তাহলে এই জায়গাটাই মোটামুটি আমরা পাবো, এই জায়গাটায় আমরা আলোচনা পেয়ে যাব। ওকে, খেয়াল করে দেখেন কি বলছে। Viewing happiness as a complex of pleasurable sensation, he suggested that it might be quantified by measuring the human pulse rate. Human pulse rate দিয়ে কি করা যাবে? হিসাব করা যাবে। ঠিক আছে, alternatively, money could be used as standard for quantification if two different goods have the same price. যদি দুইটা পণ্যের have the same price, একই প্রাইস হয়, it can be claimed that, এটা ক্লেম করা যেতে পারে যে they produce the same quantity of pleasure in the consumer. মানে দুইটা পণ্যের যদি দাম সেম থাকে, তাহলে এটা একজন কনজিউমারের মধ্যে সেম টাইপের কি করবে? আপনার প্লেজার তৈরি করবে। বেনথাম was more attracted by the later measure দ্বারা, এই মেজারটা দ্বারা যে সেম দাম হলে কি হবে আপনার, এটা আমাদের মধ্যে কি করবে? একই রকমের প্লেজার করবে। এইটা দ্বারা কি হয়েছে? আপনার বেনথাম অ্যাট্রাক্টেড হয়েছে বাই অ্যাসোসিয়েটিং, দেখেন এখানে, বাই অ্যাসোসিয়েটিং মানি সো ক্লোজলি টু ইনার এক্সপেরিয়েন্স। ডেভিস বলতেছে বেনথাম set the stage for the entangling of psychological research and capitalism that would shape the business practice of 20th century. ঠিক আছে, এই লাইনগুলোকে আমরা এখন ডিটেইলস পড়ার চেষ্টা করি, মানে এখানে আমার মোটামুটি সব চলে আসছে। কি বলতেছে আপনার? বেনথাম ওয়াজ মোর অ্যাট্রাক্টেড বাই দ্য লেটার মেথড বাই অ্যাসোসিয়েটিং মানি, মানে অ্যাসোসিয়েটিং মানে কি? লিঙ্কিং করা। একটু আগে আমরা বললাম না, লিঙ্ক করা। অ্যাসোসিয়েটিং মানি সো ক্লোজলি টু ইনার এক্সপিরিয়েন্স, এই যে ইনার এক্সপিরিয়েন্স যেটা আছে আমাদের সুখের ব্যাপারটা, হ্যাপিনেসের ব্যাপারটা সাথে যে ক্লোজ করে দিলাম। ডেভিস বলতেছে, ডেভিস কিন্তু বেনথামের ব্যাপারটা নিয়ে মন্তব্য করেছে। বেনথাম সেট দ্য স্টেজ ফর মানে একটা ভিত্তি করে দিয়েছে। ডেভিস বলতে চাচ্ছে বেনথাম একটা কি করে দিয়েছে? একটা ভিত্তি করে দিয়েছে। কিসের ভিত্তি? ফর দ্য এন্ট্যাংলিং অফ দ্য সাইকোলজিক্যাল রিসার্চ, অর্থাৎ সাইকোলজিক্যাল যে রিসার্চ। এন্ট্যাংলিং মানে কি? এন্ট্যাংলিং মানে হচ্ছে আপনার জড়িয়ে কোনটা কিছুকে আলটিমেটলি রিলেট করে দেওয়া। সাইকোলজিক্যাল রিসার্চকে আমরা কি করলাম? ক্যাপিটালিজমের সাথে কি করে দিলাম? রিলেট করে দিলাম। দ্যাট উড শেপ দ্য বিজনেস প্র্যাকটিস অফ দ্য 20th century, যেটা আলটিমেটলি আমাদের 20 শতকের ব্যবসাকে কি করবে? আলটিমেটলি নতুন শেপ দাঁড় করাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যেই সাইকোলজিক্যাল রিসার্চের সাথে আমরা ক্যাপিটালিজম, আমাদের মনস্তাত্ত্বিক যেই রিসার্চটা করতেছি আমরা, এটার সাথে আমাদের যে ক্যাপিটালিজম মানে কি? আমাদের যে পুঁজিবাদ মানে কি? আমাদের ব্যবসা বাণিজ্য।
ব্যবসা বাণিজ্য মানে কি? ব্যবসায়িক কাজকর্ম। এইগুলোর সাথে একটা রিলেশন করে দিয়েছে, এগুলোর সাথে একটা কি করে দিয়েছে? রিলেশন করে দিয়েছে, যেটা আলটিমেটলি সামনের বিজনেস গুলোকে নিউ শেপ দিচ্ছে। মানুষ কোন ধরনের পণ্য কিনবে, কোন ধরনের সেবা কিনবে, তার সাইকোলজিক্যাল ব্যাপার সাথে আসলে কিন্তু বিজনেস একটা রিলেশন তৈরি হচ্ছে। অনেক সময় বিজনেস আমাকে নিয়ন্ত্রণ করতেছে যে তুমি এই ধরনের পণ্য কিনো, অনেক সময় আমরা কনজিউমাররা বলে দিচ্ছি আমরা এই ধরনের পণ্য কিনবো, তোমরা এই ধরনের পণ্য বানাও। তাহলে এর মধ্যে একটা রিলেশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। এই কথাটা কিন্তু আলটিমেটলি বলতে চাচ্ছে ডেভিস বলতে চাচ্ছে বেনথাম এই জিনিসটাই আমাদের জন্য করে দিয়েছে। ঠিক আছে, সো তাহলে আমরা একটু দেখি। তাহলে অ্যাকর্ডিং টু ডেভিস, Bentham's suggestion for linking the price of goods to happiness, মানে হ্যাপিনেস এর সাথে এই যে প্রাইস অফ গুডস এর লিংকিং করে দেওয়া, it was the first successful way of assessing happiness. এটা দ্বারা কি প্রথম আমরা হ্যাপিনেস কে অ্যাসেস করতে পারছি। এখানে অ্যাসেসমেন্টের কথা কিন্তু বলেন, এটা বিজনেস শেপের কথা বলেছে। এটা কিসের কথা বলেছে ভাই? বিজনেস শেপের কথা বলেছে। তাহলে হ্যাপিনেস অ্যাসেসমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়নি। It establishes a connection between work and psychology. এটা ওয়ার্ক এবং সাইকোলজির মধ্যে একটা কি করেছে? কানেকশন করে দিয়েছে। সাইকোলজি তো আমরা পাইছি, তাহলে ওয়ার্কটা কি? এখানে ওয়ার্ক বলতে বিজনেস ওয়ার্ক বলতেছে। এটা ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে ভাই? বিজনেস ওয়ার্ক, পুঁজিবাদ, ক্যাপিটালিজম। ঠিক আছে, বুঝতে পারছি। সো তাহলে আসলে এই ক্যাপিটালিজম বলেন বা বিজনেস ওয়ার্ক বলেন বা ওয়ার্ক বলেন, এটার সাথে সাইকোলজি একটা রিলেশন কিন্তু এখানে করে দিয়েছে। ঠিক আছে, ইট মে বি দ্য অ্যান্সার। ইট ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সাম্পল অফ সাইকোলজিক্যাল রিসার্চ। এটা প্রথম সাইকোলজিক্যাল রিসার্চের এক্সাম্পল। এই ধরনের কোনো তথ্য কি আমরা পাইছি ওখানে? না, এটাকে তো অনেক রিসার্চ হয়েছে। ইট ইনভলভ কনসিডারেশন অফ দ্য রাইট অফ কনজিউমার, কনসিডারেশন অফ দ্য রাইটস অফ কনজিউমার। এখানে কনজিউমারসদের কনসিডারেশন বা তাদের রাইটস নিয়ে কি কোনো কথা বলা হয়েছে? রাইটস অফ কনজিউমার, কনজিউমারদের অধিকার নিয়ে কি কোনো আলোচনা হয়েছে এখানে? না, আলোচনা হয়নি। তাহলে অন্যগুলো উত্তর কেন না এটা আমরা বুঝতে পারছি। তাহলে উত্তর হবে বি। উত্তর হবে কি আপনার? বি। 29 এর উত্তর বি হচ্ছে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন, আমরা তিনটা মাল্টিপল চয়েস আনসার করলাম। তিনটা মাল্টিপল চয়েস কিন্তু কাছাকাছি জায়গা না হলেও কিন্তু সিরিয়ালি এসছে। প্রথমে আমরা 27 এর উত্তর পেলাম, তারপর আমরা কি পেলাম? 28, এবং তারপর আমরা 29 এর উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা পরের কোশ্চেন প্যাটার্ন গুলোতে চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে আপনার একটা সামারি কমপ্লিশন। ঠিক আছে, সামারি কমপ্লিশন, কারণ সামারি থাকবে। সামারি কেন? কারণ এখানে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা একটা সামারি। দেখা যাবে যে আমাদের টেক্সটের ভিতরে এক বা একাধিক প্যাসেজকে তারা সামারাইজ করে ফেলছে। ওখানে হয়তো 15-20টা লাইন, এখানে হয়তো সেটাকে 5টা লাইনের মধ্যে নিয়ে চলে আসছে, সামারি করে ফেলছে। বাট তথ্য কিন্তু হয়তো স্কুইজ করে ফেলেছে, বাট তথ্য কিন্তু ঠিক থাকবে, মিলে যাবে। এবং এখানে এই সামারিটা আবার কি? উইথ ক্লুজ। তার মানে আমাকে ওয়ার্ড গুলো এখান থেকে চুজ করতে হবে। আমরা গতদিন যে সামারি কমপ্লিশন করেছিলাম ওটা হচ্ছে উইদাউট ক্লুজ, আমরা ওয়ার্ড গুলো পিক করেছিলাম প্যাসেজ থেকে। কিন্তু এখানে প্যাসেজ থেকে আমি তথ্যটা নিব, ওই তথ্যের ভিত্তিতে এখানে কোন ওয়ার্ডটা পারফেক্ট হবে সেটাকে আমরা চুজ করে এখানে শূন্যস্থানের জন্য পিক করে নিব। ঠিক আছে, সো এখানে কি বলছে? কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য ওয়ার্ড লিস্ট A to G, এ থেকে জি এর মধ্যে। উত্তর 30 উত্তর হবে না হয় এ, না হয় ই, না হয় এফ। আমাকে শব্দটাও লেখার দরকার নাই। পরীক্ষার খাতায় যে অ্যান্সার স্ক্রিপ্টটা আমাকে দিবে, অ্যান্সার শিটটা দিবে, ওখানে আমি 30 পাশে যদি বি উত্তর হয় তাহলে খালি বি লিখবো। আমাকে সিকিউরিটি লেখার দরকার নাই, ইমপ্লিমেন্টেশন লেখার দরকার নাই, আমি খালি সি লিখবো। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? সো তাহলে আমাকে এখানে মেইন কাজটা কি করতে হবে? আমার স্ট্র্যাটেজিগুলো কি হবে? আমি প্রথমে এই প্যাসেজটা পড়ে নিব। ঠিক আছে, প্যাসেজটা পড়ে আমি কিন্তু ক্লুগুলো পড়বো না। আমি প্রথমে কি পড়ে নিব? প্যাসেজটা পড়ে নিব। এই প্যাসেজের মিনিং গুলো বোঝার চেষ্টা করব। এখানে কোন ধরনের ওয়ার্ড হতে পারে একটু গেস করতে পারলে খুবই ভালো, না পারলেও সমস্যা নাই। আমি এরপর প্যাসেজে গিয়ে এখানকার ক্লুগুলো দিয়ে খোঁজা শুরু করবো যে প্যাসেজের কোন জায়গাগুলো থেকে এই উত্তরটা আসছে। তো এখানে দেখেন প্রথমে বলেছে জেরেমি বেনথাম। জেরেমি বেনথাম নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে। তো জেরেমি বেনথাম নিয়ে তো আসলে পুরোটাই আলোচনা করা হয়েছে। গোটা প্যাসেজের মধ্যে আপনার সেকেন্ড প্যারা থেকে কিন্তু জেরেমি বেনথামের আলোচনা শুরু হয়েছে। কিন্তু তাহলে আমি কোন প্যারাতে যাব? সো আমি তাহলে আরেকটু পড়তে হবে। জেরেমি বেনথাম ওয়াজ অ্যাক্টিভ ইন আদার এরিয়াস বিসাইড ফিলোসফি। মানে জেরেমি বেনথাম কি ছিলেন? অ্যাক্টিভ ছিলেন। জেরেমি বেনথাম কাজ করেছেন ফিলোসফির বাইরে। বিসাইডস মানে কি? পাশাপাশি বা এরও বাহিরে। ফিলোসফির বাইরে উনি আরো অন্যান্য ক্ষেত্রেও কিন্তু কাজ করেন। আমাদের অনেক ডক্টর আছেন যারা ডাক্তারির পাশাপাশি লেখালেখিও করেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন তারা ইঞ্জিনিয়ারিং কাজের পাশাপাশি লেখালেখিও করেন, কথা আর কি। সো উনি ফিলোসফার ছিলেন, তার পাশে উনি আরো কিছু কাজ করেছেন। ওকে ওকে ফাইন গেল। ইন দ্য 1790s, এই 1790-এর দশকে, হি সাজেস্টেড এ টাইপ অফ টেকনোলজি। ওকে ফাইন, তাহলে আমি আরেকটা ক্লু পাইছি। এই ধরনের ক্লুগুলো খুবই ইম্পর্টেন্ট। সাল এগুলো ধরে খোঁজাটা খুবই সহজ হয়। তাহলে 1790 নিয়ে প্যাসেজের মধ্যে কোথায় আলোচনা করা হয়েছে সেটাকে আমরা খুঁজে বের করলে আমাদের জন্য উত্তর পাওয়াটা অনেক বেশি কি হবে? সহজ হবে। সো আমরা
দেখি 1790 নিয়ে কোথায় আলোচনা করেছে। তো ফার্স্ট প্যারাতে 1790 নাই, সেকেন্ড প্যারাতে কিন্তু 1790 এর এক্সাক্ট কোনো বর্ণনা নাই। থার্ড প্যারাতে এসে দেখেন শেষের দিকে আমরা 1719 পাই গেছি। ঠিক আছে, থার্ড প্যারার শেষের দিকে এসে আমরা শেষে না মানে এই প্যাসেজ এই পেজের থার্ড প্যারাটা আসলে 2 পেজ মিলে আছে। ফার্স্ট পেজের আপনার শেষের দিকে এসে আমরা 1790 পেয়েছি। তার মানে খুব সম্ভবত এই জায়গা থেকে আলটিমেটলি আমরা আলোচনাটা পাবো। দেখেন আমার এখানে প্রথম লাইনটা কি ছিল, জেরেমি বেনথাম ওয়াজ অ্যাক্টিভ ইন আদার এরিয়াস বিসাইড ফিলোসফি। মানে জেরেমি বেনথাম ফিলোসফি ছাড়াও আরো কিছু এরিয়াতে উনি কি ছিলেন, অ্যাক্টিভ বা কাজ করেছেন। ওকে ফাইন, তাহলে এইটার সাপোর্টিং এক বা দুটো সেন্টেন্স আমরা এখানে পাবো। তাহলে আমরা একটু এখান থেকে কয়েকটা লাইন আগে থেকে পড়ার চেষ্টা করি। রাইটলি ডেভিস বিগিনস হিজ স্টোরি অফ বেনথাম। ডেভিস কি করেছেন, তার বিগিনস হিজ স্টোরি, তার গল্প শুরু করেছেন কোত্থেকে, বেনথাম থেকে। নোটিং দ্যাট হি ওয়াজ ফার মোর দেন এ ফিলোসফার। নোটিং দ্যাট মানে এটা নোট করেছেন যে হি ওয়াজ ফার মোর দেন এ ফিলোসফার, তার মানে কি উনি ফিলোসফারের চেয়ে আরো অনেক কিছু বেশি ছিলেন। ঠিক আছে, ওই যে তাহলে তার মানে ফিলোসফার তো ছিলেন, সাথে আরো অনেক কিছু করেছেন। দেখেন এই একই সেন্টেন্সটা, একই তথ্যটাকে এখানে ডিফারেন্ট একটা সেন্টেন্স দিয়ে কিন্তু কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। তার মানে আমরা চলে আসছি যেখানে আসলে আমাদের উত্তরগুলো আছে। ওকে ফাইন, এরপরের লাইনগুলো আমরা একটু এখানে দেখি। এখানে প্যাসটা আমি আসলে কিন্তু প্রথমে কিন্তু আমাদের পরীক্ষা হলে এটা পুরোটা একবার পড়ে নিতে হবে, আমি যে সময় বাঁচানোর জন্য এখন হয়তো প্রথমে চলে গিয়েছিলাম। ইন 1790s হি সাজেস্টেড এ টাইপ অফ টেকনোলজি। 1790 দিকে উনি এক ধরনের টেকনোলজি কি করেছিলেন, সাজেস্ট করেছিলেন, মানে সুপারিশ করেছিলেন টু ইমপ্রুভ, কিছুটাকে ইমপ্রুভ করার জন্য ফর গভর্নমেন্ট ডিপার্টমেন্টস। মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্টস এর কোন একটা কিছুকে ইমপ্রুভ করার জন্য উনি একটা টেকনোলজিকে কি করেছিলেন, আমাদেরকে সাজেস্ট করেছিলেন। হি ডেভেলপড এ নিউ ওয়ে, তিনি একটা কি করেছেন, নতুন একটা পন্থা ডেভেলপ করেছিলেন অফ প্রিন্টিং ব্যাংক নোটস। ব্যাংক নোটস মানে কি, ব্যাংকে যে টাকাগুলো ছাপানো হয়, এই ব্যাংক নোট প্রিন্টিং এর একটা নতুন ওয়ে তিনি কি করেছিলেন, তৈরি করেছিলেন বা রিভিল করেছিলেন। টু ইনক্রিজ ড্যাশ, যেটার মাধ্যমে কিছু একটা বৃদ্ধি পেয়েছিল। টু ইনক্রিজ মানে কি, বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পেয়েছিল সেটা আমরা দেখবো, আগে প্যাসেজ পড়ে আসতে হবে। এন্ড অলসো ডিজাইনড এ মেথড ফর দা, এবং আরো একটা কি ডিজাইন করেছিলেন, যেটা একটা মেথড, কিসের মেথড, ফর দ্য ড্যাশ অফ ফুড, খাবারের কোন একটা কিছু মেথোডোলজি তিনি বের করেছিলেন খাবার সংক্রান্ত। তার মানে উনি গভর্নমেন্ট ডিপার্টমেন্টের জন্য কিছু একটা বলেছে, তারপর ব্যাংক নোটস এর ব্যাপারে তিনি কি করেছেন, এবং ফুডের ব্যাপারে তিনি একটা কিছু কাজ করেছেন। হি অলসো ড্রিউ আপ প্ল্যানস ফর প্রাইজন হুইচ অ্যালাউড, তিনি ড্রিউ আপ প্ল্যানস, তিনি একটা প্ল্যান করেছিলেন কিছু ফর এ প্রাইজন, মানে কি জেলখানার জন্য তিনি কিছু কি করেছিলেন, আপনার প্ল্যান করেছিলেন, হুইচ অ্যালাউড, যেটা কি করতো, অ্যালাউড মানে কি, যেটা আমাদেরকে সাহায্য করতো, কোন একটা ব্যাপারে কাজ করতে সাহায্য করতো। কি কাজ করতে সাহায্য করতো ওটা আমরা বের করবো। প্রাইজনার্স অ্যাট অল দ্য টাইম, সবসময় একটা কাজ করতে সাহায্য করতো, এটা কি। অ্যান্ড বিলিভ দ্য সেম ডিজাইন কুড বি, এবং বিশ্বাস করেছিলেন যে এই সেম ডিজাইনটা কুড বি ইউজ ফর আদার ইনস্টিটিউশনস অ্যাজ ওয়েল, অন্যান্য ইনস্টিটিউশনের জন্য কি করবে, কাজ করবে। ওকে ফাইন। when researching happiness, যখন তিনি হ্যাপিনেস নিয়ে রিসার্চ করছিলেন, he investigated possibilities for its, তিনি এই হ্যাপিনেসের জন্য কিছু একটা পসিবিলিটিস কে তিনি খুঁজে বের করেছিলেন, and suggested some method of doing this, এবং এটাকে করার জন্য তিনি কিছু মেথডও আমাদেরকে বলে গেছেন। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারছি যেখানে উনি কোন কোন ব্যাপারগুলোকে কভার করেছেন। এবার আমরা একটা একটা করে কি করব, নিয়ে আসবো। তাহলে আমার এখানে টাইপ অফ টেকনোলজি, গভর্নমেন্টের ব্যাপারে প্রথমে আমাকে দেখতে হবে গভর্নমেন্টের ব্যাপারে উনি কি করেছেন। 30 নম্বরের উত্তরের জন্য আমরা গভর্নমেন্টের ব্যাপারে উনি কি করেছেন সেটা দেখার চেষ্টা করব। ইন দ্য 1790s হি রোড টু দ্য হোম অফিস। হোম অফিস মানে কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আছে, মানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটাতে যেরকম থাকে ওরকম একটা হোম অফিস। সাজেস্টিং দ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট বি linked together through a set of conversation tubes, ঠিক আছে, and to the Bank of England with a design for a printing device that could produce unforgeable banknotes. ওকে, তাহলে দুটো তথ্য একসাথে চলে আসছে। প্রথমে আমরা সরকারি ব্যাপারটাতে চলে যাই। হোম অফিসকে তিনি সাজেস্টিং করেছিলেন দ্য ডিপার্টমেন্টস অফ গভর্নমেন্ট বি লিঙ্কড, মানে গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট গুলো আছে তিনি বলছিলেন যে গভর্নমেন্টের যতগুলো ডিপার্টমেন্ট আছে বি লিঙ্কড, এগুলো কি থাকতে হবে, একটার সাথে একটা লিঙ্ক থাকতে হবে। together through a set of conversation tube, কিসের মাধ্যমে, কনভারসেশন টিউবের মাধ্যমে গভর্নমেন্টের এক একটা অফিস কি থাকতে হবে, যুক্ত থাকতে হবে। আচ্ছা, কনভারসেশন টিউব, কনভারসেশন শব্দটা মানে কি, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। আমরা কথাবার্তা কেন বলি, যোগাযোগ করার জন্য। কথাবার্তা কেন বলি ভাই, যোগাযোগ করার জন্য। তাহলে উনি সেই 70-এর দশকে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর মধ্যে লিঙ্ক, কনভারসেশন লিঙ্কের মাধ্যমে একটার সাথে একটা যুক্ত থাকতে বলেছেন, থাকার ব্যাপারে সাজেশন করেছেন। কেন বলেছেন, যাতে তাদের মধ্যে যোগাযোগটা কি হয়, অনেক ভালো হয়ে যায়।
তাহলে আলটিমেটলি খেয়াল করে দেন, তাহলে ভালো করে খেয়াল করে দেখেন এখানে কি হতে পারে। সাজেস্টিং এ টাইপ অফ টেকনোলজি, উনি এক ধরনের টেকনোলজি সাজেস্ট করেছেন, ওই যে কনভারসেশন টিউব, টু ইমপ্রুভ ফর ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস। ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট মধ্যে তারা এটা কি ইমপ্রুভ করবে? কি ইমপ্রুভ করবে? কমিউনিকেশন, এক্স্যাক্টলি, কমিউনিকেশন নিশ্চিত করবে। মানে যোগাযোগটাকে আমরা আরেকটা ডিফারেন্ট সিনোনিম দিয়ে কি বলতে পারি? কমিউনিকেশন। তাহলে উনি যে এই যে কমিউনিকেশন কানেকশন গুলা, সরি উনি যে টিউব গুলোকে কানেক্ট করতে বলেছেন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে, এগুলো যদি করা হয় তাহলে গভর্নমেন্ট ডিপার্টমেন্টস গুলোর মধ্যে কি তৈরি হবে? ইমপ্রুভ হবে কমিউনিকেশন। তাহলে আমাদের এখানে 30 নম্বর উত্তর কি হবে? এফ। 30 নম্বর উত্তর কি হবে ভাই? এফ। হ্যাঁ শিওর প্লিজ। তো এখানে কনভারসেশন টিপস বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে? টিপস দ্বারা একটু কনফিউজ। টিউবস মানে হচ্ছে ধরেন আপনার কেবল মিন করতে পারে, কেবল টিউব, ঠিক আছে? উনি যে তারগুলা দিয়ে যুক্ত হবে হয়তো টিউব, এই ধরনের টিউব। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কিং এর কথা বলছে আর কি, খুব সম্ভবত হয়তো বা কিছু একটা বলছে আর কি, ওই ধরনের কিছু একটাকে তিনি সাজেস্ট করছেন আর কি, বুঝতে পারছি। কিন্তু আমার এখানে গুরুত্বপূর্ণ যে কনভারসেশন শব্দটা, কনভারসেশন টিউবের মাধ্যমে কি হবে? কনভারসেশন টিউবটা কেমন এটা কিন্তু আমরা এখন বলতে পারছি না, কারণ প্যাসেজের মধ্যে এটা ব্যাখ্যা নাই। তো এটা দিয়ে আসলে কি ইমপ্রুভ হবে? কনভারসেশনটা ইমপ্রুভ হবে। কনভারসেশন মানে কি? কমিউনিকেশন। কনভারসেশন মানে কি? কমিউনিকেশনটা, ঠিক আছে? ওকে, এবার আসেন নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে ভাই। নেক্সট কোয়েশ্চেন বলে হি ডেভেলপ এ নিউ ওয়ে অফ প্রিন্টিং ব্যাংক নোটস। তিনি কি করেছেন? নতুন এক ধরনের ব্যাংকিং নোটস কে প্রিন্ট করার একটা কি করেছে? পথ উনি বের করেছেন, ঠিক আছে? টু ইনক্রিজ, কিছু থেকে ইনক্রিজ করবে। এটা কি ইনক্রিজ করবে এটা আমরা চিন্তা করব। দেখি এটা নিয়ে কি বলেছে এখানে প্যাসেজের মধ্যে। হ্যাঁ, টু ব্যাংকস, উনি আবার ব্যাংকের জন্য ব্যাংক অফ ইংল্যান্ডকে কি সাজেশন দিয়েছে? উইথ এ ডিজাইন ফর এ প্রিন্টিং ডিভাইস। একটা প্রিন্টিং ডিভাইস কি করেছে? ডিজাইন করেছে, দ্যাট কুড প্রডিউস, যেটা কি করতে পারবে? প্রডিউস করতে পারবে আনফর্জেবল ব্যাংক নোটস। আনফর্জেবল মানে কি? ফোর্জেবল মানে কি? জালিয়াতি করা যায়। ফোর্জ মানে কি? জালিয়াতি করা। ফোর্জেবল মানে কি? জালিয়াতি করা যায় এমন। আনফর্জেবল মানে কি? যেটাকে জালিয়াতি করে করা যাবে না, অর্থাৎ নোটগুলোকে আর নকল করা যাবে না। নোটগুলোকে কি করা যাবে না ভাই? নকল করা যাবে না। সো নোটগুলোকে যদি নকল করা না যায় তাহলে আলটিমেটলি কি করতেছে? এটা ব্যাংকের নোটগুলোকে সিকিউর করতেছে না? ব্যাংকের নোটগুলোকে কি করতেছে? সিকিউর করতেছে। তাহলে এটা বলা যাবে না যে এই নোটগুলোকে কেউ কি করতেছে? নকল করতে পারবে না। তাহলে আমাদের ব্যাংকের নোটগুলো অনেক বেশি সিকিউর, ওই অর্থে আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি এখানে কি উত্তর হতে পারে। He developed a new way of printing banknotes to increase measurement security. B number. ইমপ্লিমেন্টেশন হবে না, প্রফিটস টু প্রফিট। ব্যাংক তো আসলে এখানে প্রফিটের কথা তো বলে নাই, যে মিনিমাইজ দ্য কস্ট অফ প্রিন্টিং, এটা কি বলেছে? মিনিমাইজ দ্য কস্ট অফ প্রিন্টিং এর কস্ট কমে গেলে একটু প্রফিটটা বেশি হবে, এরকম কিছু তো বলে না, এই জন্য প্রফিটটা হবে না, ঠিক আছে ভাই? আর অবজারভেশন প্রশ্নই আসে না, এটা কোনো মিনিং এর সাথে যাচ্ছে না, প্রিজার্ভেশনও মিনিং এর সাথে যাচ্ছে না। প্রফিটটা হতে পারতো যদি উনি কম খরচে ব্যাংক নোট ছাপানোর একটা পদ্ধতি অবলম্বন করেছে, ওটা যদি হতো তাহলে প্রফিটটা ঠিক ছিল, ঠিক আছে ভাই? বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন, হ্যাঁ আপনি বলবেন যে কোনো মানে অন্য উত্তরগুলো কেন হয় না, এটাও কিন্তু আসলে একটা চিন্তা করার বিষয় আছে। ওকে, গেল তাহলে আমাদের অলসো মেথড ফর। আচ্ছা, এরপর দেখেন increase security and also design a method for the dash of food. তাহলে ফুডের ব্যাপারে উনি কি করেছেন এখন আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওটা বোঝাই যাচ্ছে। সো হি drew up plans for a, এটার উচ্চারণ কি হবে? ফ্রিজিডারিয়াম। হ্যাঁ, ফ্রিজিডারিয়াম শব্দটার আসলে এক্সাক্ট বাংলা মিনিং নাই। ফ্রিজিডারিয়ামটা একটা রোমানদের সময় থেকে আসা একটা ব্যাপার। এটা যেটা বলেছে যে ইন অ্যান অ্যানশিয়েন্ট রোমান বাথ, এটা রোমানদের আসলে বাথরুম যেটা ছিল সেটা আর কি, রুম হ্যাভিং আ বাথ অফ আনহিটেড ওয়াটার, মানে ঠান্ডা পানি ওখানে থাকতো আর কি, গরম হবে না ওরকম পানি। সো তার মানে কুলিং একটা ব্যাপার, এটা একটা কুলিং ব্যাপারকে মিন করছে খুব সম্ভবত। হি ড্রিউ আপ প্ল্যানস ফর ফ্রিজিডারিয়াম টু কিপ প্রভিশনস সাচ অ্যাজ মিট, ফিশ, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ফ্রেশ। অর্থাৎ উনি দেখা যাচ্ছে কি আপনার ফ্রিজিডেরিয়ামের মতো একটা মেথড উনি কি করেছে, তৈরি করেছে, হয়তো এরকম একটা কোল্ড স্টোরেজ বলি না আমরা এখন বর্তমানে বাংলা আমরা ওয়ার্ল্ডে, এই টাইপের হয়তো কিছু একটাকে উনি হয়তো কি করেছে, প্ল্যান করেছে, যেটার মাধ্যমে কি বলতে চাচ্ছে, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল কি থাকবে? ফ্রেশ থাকবে। তাহলে এগুলোকে ফ্রেশ রাখা মানে কি? এগুলোকে কি করা? প্রোটেক্ট করা ফ্রম, মানে নষ্ট হয়ে যাওয়া থেকে। হ্যাঁ, সেটাই আর কি, বেসিক্যালি ওরকমই কিছু একটা কোল্ড স্টোরেজ টাইপেরই কিছু একটা হয়তো মিন করেছে আর কি। তো হোয়াট এভার, এগুলো দিয়ে উনি কি করছেন? প্রিজার্ভ দ্য ফুড। উনি কি করছেন ভাই? ফুডটাকে
প্রিজার্ভ করছেন। তাহলে হি ডেভেলপড এন্ড অলসো ডিজাইন এ মেথড ফর দ্য ড্যাশ অফ ফুড। তাহলে 32 নম্বর উত্তর হতে পারে প্রিজার্ভেশন। কি হতে পারে ভাই? জি নাম্বার, প্রিজার্ভেশন অফ ফুড। Preservation. ঠিক Yes, আছে, sir. ওকে। তাহলে আমরা এখানে 32 এর জন্য জি দিয়ে দিলাম, 31 এর জন্য আমরা কি দিয়েছিলাম? বি দিয়েছিলাম। সবাই কি বুঝতে পারতেছেন ভাই? এগুলো কিন্তু একটু কঠিন লাগবে, ঠিক আছে, বাট Yes, sir. ধরতে পারছি, লজিকগুলো ধরতে পারতেছেন না। দেখেন, আর যারা একদম প্রথম পড়তেছেন রিডিং, তারা একদম ওয়ারিড হবেন না। এরকম যখন আপনি বেশ কিছু প্যাসেজ পড়ে ফেলতে পারবেন, দেখবেন যে এগুলা সহজ হওয়া শুরু করছে, ভোকাবুলারি বা এগুলো স্টক হওয়া যখন শুরু করবে আরো, বা ওদের সব প্যাটার্ন, এগুলো সবগুলো না আপনি কিছুদিন পড়ার পরে দেখবেন যেগুলো সবগুলো একই প্যাটার্নে আসতেছে। ওরা কিন্তু খুব একটা ঘুরে প্যাচে করবে না, সবসময় এই একই প্যাটার্নে কোশ্চিন করবে, একই প্যাটার্নে প্যাসেজ দিবে, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন, আমরা পরের জন্য চলে যাই। হি অলসো ড্রিউ আপ প্ল্যানস ফর এ প্রাইজন। তাহলে প্রাইজন হুইচ অ্যালাউড দা, তাহলে এখানে প্রাইজন নিয়ে উনি কি করেছেন একটু দেখি আমরা। হি সেলিব্রেটেড ডিজাইন, সেলিব্রেটেড মানে কি? খুব বিখ্যাত যে ডিজাইনটা ছিল আর কি, হ্যাঁ, বা খুব বেশি ব্যবহৃত হয়েছে এরকম একটা ডিজাইন ফর এ প্রাইজন। তিনি প্রাইজনের জন্য একটা ডিজাইন করেছেন, টু বি নন অ্যাজ এ কি হবে? প্যানপটিকন, যেটাকে আমরা কি বলছি? প্যানপটিকন, ইন হুইচ প্রাইজনার্স উড বি কেপ্ট ইন সলিটারি কনফাইনমেন্ট। যেখানে প্রাইজনারদের কি করা হবে? সলিটারি কনফাইনমেন্ট মানে কি? একাই তাকে রাখা হবে, মানে তাকে কনফাইনমেন্ট মানে কি? তাকে এককভাবে সেখানে আবদ্ধ করে রাখা হবে। while being visible, তাকে এককভাবে আবদ্ধ করে রাখা হবে এবং being visible at all time, এবং তাকে সবসময় কি করা যাবে? ভিজিবল মানে কি? তাকে দেখা যাবে। ভিজিবল মানে কি? তাকে আমরা এককভাবে তাকে একাই আটকায় রাখতেছি, সলিটারি কনফাইনমেন্ট, সে একাই এক জায়গায় আটকে আছে এবং তাকে আমরা সবসময় কি করতে পারতেছি? অবজার্ভ করতে পারতেছি, ঠিক আছে, অল দ্য টাইম টু দ্য গার্ডস। কারা দেখবে? অবজার্ভ করবে, গার্ড দেখবে। যে কিছু টেরর টাইপের কয়েদি থাকে না, ঠিক আছে, যারা আলটিমেটলি অন্য কয়েদিদের সাথে থাকলে ওদেরকেও খুন করে ফেলতে পারে, ওদের ক্ষতি করতে পারে, বা ওরা খুব বড় অপরাধ করে ফেলেছে বা ফ্রিকোয়েন্টলি বেশ কিছু অপরাধ সে করেছে, থার্ড টাইম ফোর্থ টাইমের জন্য তাকে জেল দেওয়া হয়েছে, ওদেরকে সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয় এবং ওরা যেখানে থাকুক ওখানে ডেঞ্জারাস কিছু করে ফেলতে হয়, ওই জন্য তাকে চোখে চোখে রাখতে হয়। সো উনি এই প্যানপটিকনটা ডেভেলপ করেছে, যেটার মাধ্যমে দেখা গেছে যে আলটিমেটলি অবজার্ভ করতে পারতেছে, তাদেরকে সবসময় গার্ড। তাহলে ওদেরকে একটু নিশ্চিন্ত থাকা যায় যে না, ও পালাবে না, ও পালাচ্ছে কিনা, ও আলটিমেটলি কোনো মানে খারাপ কোনো কাজ করছে কিনা, এটা কিন্তু সবসময় তাকে অবজার্ভ করা যাচ্ছে। তাহলে এই যে বিং ভিজিবল অ্যাট অল দ্য টাইম, তাকে সবসময় আমরা কি করতে পারছি? দেখতে পাচ্ছি। ওকে, ওয়াজ ভেরি নিয়ারলি অ্যাডপ্টেড। তাহলে আলটিমেটলি এখানে আমরা একটু খেয়াল করে দেখি এখানে কি হতে পারে। হি অলসো ড্রিউ আপ প্ল্যানস ফর প্রাইজন। তিনি অলসো আবার কি করেছে? প্ল্যান করেছে প্রাইজনের জন্য, হুইচ অ্যালাউড দ্য ড্যাশ অফ প্রাইজনার্স। হুইচ অ্যালাউড দ্য ড্যাশ অফ প্রাইজনার, তাহলে প্রাইজনার্সদেরকে কিছু একটা করতে কি করছে? আমাদেরকে অ্যালাউ করছে অ্যাট অল দ্য টাইম। তাহলে অল দ্য টাইম কি করতে? ওদেরকে অবজারভেশন করতে সাহায্য করছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? ই হবে। তাহলে আমরা ওদেরকে অল দ্য টাইম কি করতে পারছি? অবজারভেশন করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, and believe the same design could be used for the institution as well, এবং উনি বিশ্বাস করেন এটা অন্যান্য ইনস্টিটিউশনের জন্য কাজ করবে। হ্যাঁ, এখন তো আমাদেরকে আসলে কি করে প্যানপটিকন লাগতেছে না, এখন মোটামুটি কি করে? ক্যামেরা লাগাই দেয়, ক্যামেরা লাগাই দিয়ে আমাদেরকে সবসময় কি করে? অবজার্ভ করে আমরা অফিসের মধ্যে কে কোথায় কিভাবে আছি। ওকে, সো শুধুমাত্র এখন অনেক অফিসে দেখা যায় যে হয়তো ওয়াশরুম ছাড়া, ওয়াশরুমের বাইরে আছে যে কে ওয়াশরুমে ঢুকতেছে, কে বের হচ্ছে, এছাড়া গোটা অফিসের সব জায়গায় কিন্তু অনেক সময় অনেক অফিসে কিন্তু কি করা হয়? ক্যামেরা লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে সবাইকে 100 টার্মস কি করা যায়? মনিটর করা যায়। আচ্ছা, ওকে ফাইন। এরপরে দেখেন নেক্সট লাইনটা কি বলছে? when researching happiness, যখন উনি হ্যাপিনেস ব্যাপারে রিসার্চ করেছেন, এগুলো তো এতক্ষণ ধরে হ্যাপিনেস ছাড়া অন্যান্য কাজ করবো, কিন্তু যিনি হ্যাপিনেস নিয়ে তিনি যখন রিসার্চ করেছেন, হি ইনভেস্টিগেটেড পসিবিলিটিস ফর ইটস, তিনি এই হ্যাপিনেসের ব্যাপারে কিছু একটা পসিবিলিটি বলে গেছেন, অ্যান্ড সাজেস্টেড সাম মেথড অফ ডুইং দিস, এবং এই ব্যাপারে কিছু পন্থা উনি বলে গেছেন। তাহলে আমরা একটু দেখি এখানে আর কি বলেছে। সারপ্রাইজিংলি ডেভিস, এটা অন্যান্য ইনস্টিটিউশনের জন্য কাজে লাগবে, এই লাইনটা আসছে। এবার আমরা পরের প্যারাতে চলে যাই। বেনথাম ওয়াজ অলসো এ পায়োনিয়ার অফ দ্য সায়েন্স অফ হ্যাপিনেস। হ্যাঁ, এইবার এতক্ষণ ধরে তো বেনথামের কথা বলছি, ও ফিলোসফার ছাড়াও অনেক কিছু করছে, এবারও হ্যাপিনেস নিয়ে কি করছে ওটা নিয়ে আমরা পড়ি। ইফ হ্যাপিনেস ইজ টু বি রিগার্ডেড অ্যাজ এ সায়েন্স, যদি আমরা হ্যাপিনেস কে কি বলি, এটা সায়েন্সের সাথে সায়েন্স হিসেবে বিবেচনা করি, ইট হ্যাজ টু বি মেজার্ড, এটাকে অবশ্যই কি করা যাবে? মেজার করা যাবে। এন্ড বেনথাম সাজেস্টেড টু ওয়েজ, এবং বেনথাম কি করেছে? দুইটা পন্থা আমাদেরকে সাজেস্ট করেছে, ইন হুইচ দিস মাইট বি ডান, যে দুইটা ওয়েতে আমরা কি করতে পারবো? এটাকে মেজার করতে পারবো। তার মানে উনি
হ্যাপিনেস নিয়ে যখন আবার রিসার্চ করেছে, উনি তো ওই যে কয়েদি, তারপরে ওই গভর্নমেন্ট অফিস, তারপরে ওদিকে আর কি কি জানি করলো না রিসার্চ, ওগুলা করার পরে উনি যখন হ্যাপিনেস নিয়ে কথা বলতে আসছে, তখন বেনথাম বলতেছে হ্যাপিনেসকে যদি আমরা একটা সায়েন্স হিসেবে রিগার্ড করি, ইট হ্যাজ টু বি মেজার, এটাকে অবশ্যই কি করা যাবে, পরিমাপ করা যাবে। এটাকে মানে সায়েন্স, যদি এটাকে আমরা হ্যাপিনেসকে সায়েন্সের মধ্যে নিয়ে সায়েন্স অফ হ্যাপিনেসকে আমরা যদি সায়েন্স বলতে চাই, হ্যাপিনেসকে সায়েন্সের মধ্যে নিয়ে আসতে চাই, সায়েন্টিফিক ব্যাপার বলতে চাই, তাহলে অবশ্যই এটাকে মেজার করা যাবে। এবং তিনি তার জন্য দুইটা ওয়ের কথাও বলে গেছে। তাহলে এখন খেয়াল করে দেখেন কি বলছে এখানে, when researching happiness he investigated possibilities for its কি হবে, for its এটার কি কি কিসের ব্যাপারে উনি বলে গেছেন, মেজারমেন্টের ব্যাপারে বলে গেছেন, যে হ্যাঁ এটাকে অবশ্যই কি করা যাবে, মেজার করা যাবে। এন্ড সাজেস্টেড সাম মেথড, উনি দুটো মেথড বলেছেন না, ওই দুটোর বদলে এখানে কি ইউজ করেছে, সাম। 2 এর বদলে কি ইউজ করেছে ভাই, সাম ইউজ করেছে। তাহলে 34 এর উত্তর কি হবে ভাই, এ, মেজারমেন্ট। তাহলে উনি সম্ভাব্যতা দিয়েছে যে হ্যাঁ হ্যাপিনেস যদি সায়েন্স হয় তাহলে ইট ইজ পসিবল টু মেজার ইট, সো ফর ইটস মেজারমেন্ট। ইটসটা কি, ইটসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন হয়, এই জন্য মেজার ভার্বটা নাউন ফর্ম মেজারমেন্ট হয়ে গেছে। এই ওয়ার্ডগুলো এগুলোতে আসলে কোনো চেঞ্জের দরকার নাই, আলটিমেটলি জাস্ট আমরা এ বি সি ডি করে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে সবার কাছে কি এতটুকু ক্লিয়ার হয়েছে ভাই? Yes, sir. ওকে ফাইন। আসলে প্যাসেজ 3 গুলো একটু বেশি কঠিন হয়, ঠিক আছে, খুব কঠিন হয়। সো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি, কিন্তু কিছু করার নাই, একটু ধৈর্য ধরে আপনারা করেন। কেউ খেয়ে হারাই ফেললে আমাকে বলবেন। এবার আসেন আমাদের আজকে নতুন যেই কোয়েশ্চেন প্যাটার্ন, ইয়েস নো নট গিভেন। গতদিন কি ছিল আমাদের, ট্রু ফলস। আচ্ছা, ট্রু ফলস এর পাশে এখানে দেখেন ইয়েস এর পাশে কি বলেছে, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ক্লেম অফ দ্য রাইটার। গতদিন কি ছিল, ফ্যাক্ট। গতদিন কি ছিল ভাই, ফ্যাক্ট ছিল, যে যদি ফ্যাকচুয়ালি ওটা কারেক্ট হয় তাহলে ওটা হবে ট্রু, আর ফ্যাকচুয়ালি যদি ভুল হয় তাহলে ওটা কি হবে, ফলস। কিন্তু এখানে বলেছে রাইটারের কথা, এখানে কার কথা চলে আসছে ভাই, রাইটার। এই গোটা প্যাসেজটা কিন্তু একজন রিভিউয়ারের কথাবার্তা, ঠিক কি না, ইজ ইট? গোটা প্যাসেজটা কিন্তু কার কার কথাবার্তা ভাই, Reviewer. একজন রিভিউয়ার। তাহলে এই যে রিভিউয়ার কিছু কিছু কি করেছে, স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে, উনার স্টেটমেন্টের সাথে, উনার দাবির সাথে যদি মিলে যায় এই 35 থেকে 40 এর মধ্যে কথাগুলো, তাহলে আলটিমেটলি ওটা হবে ইয়েস। আর যদি 35 থেকে 40 এর মধ্যে কোনো একটা স্টেটমেন্ট সাথে যদি রিভিউয়ারের দাবি বিপরীত হয়, তখন কন্ট্রাডিক্ট করে, কন্ট্রাডিক্টস, এখানে একটা শব্দ আছে কি, কন্ট্রাডিক্টস, এগ্রি আর কন্ট্রাডিক্টস, রাইটারের সাথেই। রাইটারের কথার সাথে যদি এগ্রি করে ইয়েস, রাইটারের কথার সাথে যদি কন্ট্রাডিক্ট বা বিপরীতমূলক কথা হয়, ভুল প্রমাণ করে, তাহলে নো। আর যদি এই ব্যাপারে if it is impossible to say that writer thinks about this, writer এই ব্যাপারে স্পষ্ট করে কিছু যদি না বলে, তাহলে আলটিমেটলি কি হবে, নট গিভেন, নট গিভেন। ঠিক আছে, ওকে, আমরা একটু তাহলে স্ট্র্যাটেজি পেজে চলে যাই, এটা একটু পুরোটা আমাদের পড়তে হবে। খেয়াল করে দেখেন, the yes no not given question are all about writer's opinion. আপনাকে মনে রাখতে হবে yes no not given কোশ্চেন গুলা মূলত রাইটার কি চিন্তা করছে সেটার উপর ডিপেন্ড করবে। ইট ইজ নট অ্যাবাউট দ্য ফ্যাক্ট, এখানে আদার্স যে ফ্যাক্ট গুলো বলা হচ্ছে সে ফ্যাক্ট গুলোর উপর ডিপেন্ড করবে না, রাইটার্স কি মনে করছে ওইটার উপর আমাকে দেখতে হবে। এখানে আসলে রাইটার অন্যদের মতামত আনতে পারে, ওই মতামত গুলো আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় রাইটার কি মনে করছে। ঠিক আছে, তাহলে ইয়েস নো নট গিভেন কিন্তু ফ্যাকচুয়াল ব্যাপারের সাথে মিল হবে না, যেটা আমরা ট্রু ফলস এর ক্ষেত্রে দেখেছি। এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে, ট্রু ফলস এর সাথে। আর ইয়েস নোতে আমরা দেখবো যে রাইটার্স কি থিঙ্ক, হোয়াট দ্য রাইটার্স থিঙ্ক, আমি এটাকে মার্ক করে দিয়েছি। If the answer is yes, it means that the statement in the question agrees with the claim of the writer. Claim মানে কি ভাই? Claim মানে হচ্ছে কি রাইটার যেটা দাবি করেছে, রাইটার যেটা দাবি করেছে তার সাথে যদি এগ্রি করে ওই কোয়েশ্চেনের স্টেটমেন্টটা, তাহলে এটা ইয়েস। আর যদি এটা অপোজিট হয় তাহলে এটা নো। আর মিন্স দ্যাট নট গিভেন কখন হবে, ইম্পসিবল টু সে, এটা আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে রাইটার এটা ক্লেম করেছে নাকি করে নাই। যদি এটা নিয়ে আমরা কনফিউশন থাকে বা এটা নিয়ে যথেষ্ট তথ্য না থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, নট গিভেন। ঠিক আছে, ক্লিয়ার টু পর্যন্ত ভাই? ওকে, এবার আসেন ইগনোর এনিথিং ইউ অলরেডি নো। সো এই প্রশ্নগুলো অ্যান্সার করার সময় প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে আমি পিছনে আমার সারা জীবনের লেখাপড়ায় কি শিখছিলাম এটা এখানে আমার এখানে কাজ করবে না। এখানে প্যাসেজের মধ্যে কি আছে সেই তথ্যটার উপর ভিত্তি করে আমাকে অ্যান্সার করতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সব প্রশ্নের ক্ষেত্রে সত্য, বাট ইয়েস নোর ক্ষেত্রে বেশি সত্য। আপনি বাস্তবিক জীবনে অন্য যাই জানেন না কেন ওই নলেজ দিয়ে আপনি এখানে অ্যান্সার করবেন না। আপনি এখানে প্যাসেজের মধ্যে যা বলা হয়েছে, রাইটার যা চিন্তা করেছে তার ভিত্তিতে আপনাকে কি করতে হবে। আপনি রাইটারের কথার সাথে এগ্রি নাও করতে পারেন, রাইটার ভুল বলতে পারে, আপনার মনে হচ্ছে রাইটার এটা ভুল বলেছে, ঠিক আছে, তারপরেও আপনাকে রাইটারের কথার সাথে মিললে ইয়েস, না মিললে নো।
ঠিক আছে, এটা চিন্তা করতে হবে। হ্যাঁ, and don't make assumptions, আপনি কোনো ধরনের অনুমান করতে পারবেন না এখানে। based your answer on the text only, শুধুমাত্র টেক্সটের ভিত্তিতেই আপনাকে এখানে অ্যানসার করতে হবে। identify any words that qualify the statement, কিছু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে যেটা গতকালও কিছু বলেছিলাম, যেমন some, all, mainly, often, always, occasionally, এই ধরনের অ্যাডজেক্টিভ অ্যাডভার্বগুলো কিন্তু খুবই মারাত্মক। এগুলো গোটা সেন্টেন্সকে অনেক সময় কি করে ফেলে, মডিফাই করে ফেলে। These words are there to test if you have read the whole statement because they can change the meaning. Be careful, এটা গোটা সেন্টেন্সের মিনিংকে কি করে ফেলতে পারে, চেঞ্জ করে ফেলতে পারে। ঠিক আছে, লাগবে সেম। ঠিক আছে, অনেক সময় একটা শব্দ মেইনলি শব্দ দিয়ে আপনার দেখা যাবে গোটা সেন্টেন্সের এদিক ওদিক মিনিং করে ফেলা যায়। হ্যাঁ, when you see verbs that qualify statement, কিছু verb আছে যেগুলো স্টেটমেন্টকে কোয়ালিফাই করে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল the woman claimed she was a doctor, woman ক্লেম করছে she was a doctor, ও ক্লেম করছে she was a doctor, বাট এটা যদি মিথ্যা ক্লেম করে তাহলে সে ডক্টর নাও হতে পারে। the woman is a doctor means they are different. so রাইটার যদি বলে, খেয়াল করেন দুটো সেন্টেন্স, রাইটার যদি বলে যে the woman claimed she was a doctor, আর রাইটার যদি বলে দ্য উমেন ইজ এ ডক্টর, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে দ্য উমেন ইজ এ ডক্টর যখন বলা হবে রাইটার বুঝবে, বলে দিচ্ছে যে এই ব্যাপারে কোনো ভুল নাই, এই ব্যাপারে কোনো কি নাই, ভুল নাই। কিন্তু ক্লেমটা যেহেতু উমেন করেছে তাহলে ওটার মধ্যে কি থাকতে পারে, ভুল থাকতে পারে। সো তাহলে আমাকে এই ভার্বগুলোর সব ব্যাপারে খুব বেশি কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। রাইটারের ক্লেমটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে স্ট্রিক্টার এই ক্লেম টেম টাইপের কোনো ব্যাপার ওখানে আসলে আসবে না, অন্যের ক্লেম দিয়ে কিছু যায় আসে না, রাইটার কি বলছে সেটা আমাকে দেখতে হবে। ডন্ট স্কিম অ্যান্ড স্ক্যান দ্য টেক্সট, আপনি খালি স্কিম স্ক্যান করে হয়তো উত্তরের জায়গায় যাবেন, ঠিক আছে, বাট আপনাকে এরপর টেক্সটটাকে অনেক ডিটেলস পড়তে হবে। To find the correct answer, you will have to read appropriate part of the text very carefully in order to understand what the writer means. So আপনাকে ওই আপনি স্ক্যান করে হয়তো উত্তরের জায়গায় আমরা চলে যাব, বাট আমাকে যে জায়গাটায় উত্তর আছে আমি মনে করছি ওই জায়গাটা অনেক ডিটেলস খুব কেয়ারফুলি পড়তে হবে, কারণ রাইটার্স কি থিঙ্ক করছে এটা আমাকে বের করতে হবে, আদারওয়াইজ আমি ইয়েস নো নট গিভেন অ্যান্সারগুলো পড়তে পারবো না। ডোন্ট লুক ফর ওয়ার্ডস দ্যাট এক্স্যাক্টলি ম্যাচ দোজ ইন দ্য স্টেটমেন্ট, ইনস্টেড ইউ শুড লুক ফর সিনোনিমস। সো আপনি কিওয়ার্ডস গুলো খুঁজার সময় সবসময় যে এক্সাক্ট ওই ওয়ার্ডটাই খুঁজে পাবেন তা কিন্তু না, তার সিনোনিমাস ওয়ার্ডও আপনি খুঁজে পেতে পারেন, মানে ভিন্ন প্যারাফ্রেজ করা ওয়ার্ড বা ফ্রেজও কিন্তু আপনি পেতে পারেন। ঠিক আছে, সো আপনাকে এইভাবে পাজল করতে পারে। ইফ ইউ কান্ট ফাইন্ড দ্য ইনফরমেশন ইউ আর লুকিং ফর, দেন ইট ইজ প্রবাবলি নট গিভেন। সো আপনি ধরেন সে ফর এক্সাম্পল 31 নম্বরের উত্তর পেয়েছেন, আপনি 33 নাম্বার উত্তর পেয়েছেন কিন্তু 32 নাম্বার উত্তর খুঁজে পাচ্ছেন না, তাহলে এটা খুব সম্ভবত নট গিভেন। এটা খুব সম্ভবত কি হবে, নট গিভেন, যেটা গতকালকের জন্য সত্য ছিল। মানে ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেনের মধ্যে এই জায়গাটা মিল আছে। ঠিক আছে, বেসিক্যালি এগুলো খুঁজেও অনেক সময় পাওয়া যায় না। আচ্ছা, ডোন্ট ওয়েস্ট টাইম লুকিং ফর সামথিং দ্যাট ইজ নট দেয়ার। অ্যান্সার আর ইন দ্য সেম অর্ডার, এইটা একটা আপনাকে সাহায্য করবে যে উত্তরগুলা সিরিয়ালি আসতে থাকবে। উত্তরগুলা কি হবে, সিরিয়ালি আসবে, অর্থাৎ একটা উত্তর দেওয়ার পরে আরেকটা উত্তর আসবে। তার মানে আমাদের এখানে 35 উত্তরের পরে 36, 36 পর 37, 38, তবে যে উত্তরগুলো পাওয়া যাবে না ওগুলো আসলে কি হবে, ওগুলো হচ্ছে নট গিভেন, ওগুলো হচ্ছে কি নট, ওগুলো কোথাও পাওয়া যাবে না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের মোটামুটি স্ট্র্যাটেজি আমাদের পড়া শেষ, এবার আমরা আমাদের প্রশ্ন চলে যাই। ঠিক আছে, 35 নাম্বার কি বলেছে, one strength of the happiness industry is its discussion of the relationship between psychology and economics. Psychology and economics. So আপনাদের কি মনে হয় এই লাইনটার মিনিংটা কেউ বলতে পারবেন? যদি আপনারা একজন কেউ বলেন যে what is the meaning of the question 35, statement 35, এখানে আমরা স্টেটমেন্ট বলতে পারি। Sir, one strength of the happiness industry is এটা যে happiness industry টা বোঝাচ্ছে এটা রিলেশন হচ্ছে between the psychology and economics, the রিলেশনটা হচ্ছে psychology and economics এর ভিতরে ডিসকাশন। এক্স্যাক্টলি, অর্থাৎ হ্যাপিনেস যে ইন্ডাস্ট্রিটা আছে এই হ্যাপিনেস ইন্ডাস্ট্রির একটা শক্তিশালী দিক কি, যে ইজ ডিসকাশন, এটা কি করে, আলোচনা করে। কি আলোচনা করে, রিলেশনশিপ, সম্পর্কটা আলোচনা করে। কার কার মধ্যে রিলেশনশিপ, সাইকোলজি অ্যান্ড ইকোনমিক্স, মানে সাইকোলজি আর ইকোনমিক্স এর মধ্যে যে রিলেশনশিপটা ডিসকাস করে হ্যাপিনেস ইন্ডাস্ট্রি, এইটাই তার একটা কি আপনার স্ট্রেংথ। সো তাহলে আমরা এখন প্যাসেজের দিকে চলে যাই, আমরা এখানে কোথায় খুঁজবো, প্রশ্ন হচ্ছে কোথায় খুঁজবো। দেখেন বেসিক্যালি আমাদের আগের ইয়াটা কোথায় শেষ হয়েছে, এই সেকেন্ড প্যারার দিকে, এই প্যারাতে এসে শেষ হয়েছে, ঠিক না, ইনার এক্সপিরিয়েন্স। সো তাহলে আলটিমেটলি আমরা এখানে
খোঁজার চেষ্টা করি যে এই আমার ক্লু ওয়ার্ডসটা কি। আমার ক্লু ওয়ার্ডসটা হচ্ছে যে হ্যাপিনেস ইন্ডাস্ট্রি, হ্যাপিনেস ইন্ডাস্ট্রি এবং তার একটা ভালো দিক বা স্ট্রেংথ দিক এটা নিয়ে আলোচনা করছে কিনা। তো দেখেন এখানে শুরুতেই এই প্যারা শুরুতেই হ্যাপিনেস ইন্ডাস্ট্রি দেওয়া আছে। কত আপনার 5 নাম্বার? হ্যাঁ জি ভাই বলেন। স্যার এখানে বেসিক্যালি কি করতে হবে এটা একটু বুঝতেছি না, লাইক এখানে কি আমি স্টেটমেন্টে প্যাসেজে দেওয়া আছে নাকি এটা বের করতে হবে? হ্যাঁ এখানে বেসিক্যালি ইয়েস তো নট গিভেনে আপনাকে 35 থেকে 40 এর মধ্যে কতগুলা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? এগুলো সবগুলো কিন্তু একটা স্টেটমেন্ট। এখন আপনাকে দেখতে হবে এই স্টেটমেন্ট গুলা কি রাইটারের স্টেটমেন্ট কিনা, ঠিক আছে? মানে রাইটার কি এই কথাগুলো, হ্যাঁ প্যাসেজের মধ্যে রাইটার এই কথাগুলো বলেছেন কিনা, মানে তার নিজের ভিউ হিসেবে, তার নিজের ভিউ হিসেবে, কি হিসেবে? অন্যের ভিউ না, তার নিজের ভিউ হিসেবে। বুঝতে পারছি ভাই? ইয়েস নো নট গিভেন, অপিনিয়ন, হ্যাঁ রাইটারের অপিনিয়ন। হ্যাঁ এখানে একটা কথা বলছে কিন্তু রাইটার্স থিঙ্ক, রাইটার্স থিঙ্ক, হ্যাঁ ক্লেম অফ দ্য রাইটার, ক্লেম অফ দ্য রাইটার, রাইটার্স থিঙ্ক। তার মানে রাইটার চিন্তা করে, রাইটার ক্লেম করে, ঠিক আছে? অন্য কেউ ক্লেম করেছে, অন্য কেউ থিঙ্ক করছে, ওগুলো না। ক্লিয়ার ভাই? ইয়েস স্যার। আর যখন আমরা গতকালকে কি করেছিলাম, ট্রু ফলস নট গিভেন, ওখানে কিন্তু স্টেটমেন্ট, প্যাসেজের মধ্যে অনেক স্টেটমেন্ট আছে, প্যাসেজের স্টেটমেন্টের সাথে কোয়েশ্চেনের স্টেটমেন্ট মিলতেছে, তাহলে কি হবে? ট্রু। আর প্যাসেজের স্টেটমেন্টের সাথে কোয়েশ্চেনের স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট করতেছে, তাহলে কি হবে? ফলস। আর প্যাসেজে এই ধরনের কোনো স্টেটমেন্টই পাওয়া যাচ্ছে না স্পেসিফিক্যালি, তাহলে কি হবে ভাই? নট গিভেন। ওখানে রাইটার টাইটারের ব্যাপার কিন্তু আর আসে নাই, ঠিক আছে? ক্লিয়ার? খেয়াল করে দেখেন গত দিনে কিন্তু কোনো রাইটারের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি নাই, আমরা জাস্ট গোটা ফ্যাকচুয়াল আলোচনা করেছিলাম গতদিন, ঠিক কিনা? আচ্ছা এবার আসেন তাহলে আলটিমেটলি এইটা কি আসলে রাইটার বলেছে কিনা, এটা আমরা এখন দেখার চেষ্টা করবো। তাহলে এখানে দেখেন প্রথমে আমরা হ্যাপিনেস ইন্ডাস্ট্রিটা পেয়ে গেছি 5 নাম্বার প্যারার শুরুতে, 5 নাম্বার প্যারার শুরুতে। তাহলে এখান থেকে আমরা 35 এর উত্তর আশা করতেছি পেয়ে যাবো, 35 নাম্বার কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবো। দ্য হ্যাপিনেস ইন্ডাস্ট্রি ডিসক্রাইবস, হ্যাপিনেস ইন্ডাস্ট্রি কি করে? বর্ণনা করে how the project of a science of happiness has become integral to capitalism। কিভাবে সায়েন্স অফ হ্যাপিনেস কি হয়ে গেছে? পরিণত হয়ে গেছে, কিসে পরিণত হয়ে গেছে? ক্যাপিটালিজমের ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ। তার মানে এখানে কিন্তু আপনার কি হচ্ছে, ক্যাপিটালিজমের সাথে কিন্তু কি করছে, একটা সম্পর্ক কিন্তু আসা শুরু করছে। We learn much that it is interesting about how economic problems are being redefined, কিভাবে ইকোনমিক সমস্যাগুলোকে কি করা হয়েছে, নতুন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, and treated as psychological maladies, যেগুলোকে আলটিমেটলি আমাদের মানসিক রোগের একটা হিসাবে ট্রিটেড অ্যাজ, মানে ওগুলোর চিকিৎসা হিসেবে কাজ করছে। হ্যাঁ আমি খুব অসুখ ফিল করছি, ঠিক আছে, তখন আমার আলটিমেটলি কি করতে হবে? প্লেজার পেতে হবে। আলটিমেটলি কি করবো না করবো, ডাক্তারদের কিন্তু একটা কমন সাজেশন থাকে যে একটু কোথাও বেড়ায় আসে, ট্রাভেল করে আসে, ঠিক না? তাহলে এখানে কিন্তু ইকোনমিক ব্যাপার, ট্রাভেল করতে গেলেও তো টাকা পয়সা খরচ হবে, আত্মীয় বাসায় বেড়াতে যায় আর কক্সবাজার বেড়াতে যায়, ঠিক আছে? তাহলে আলটিমেটলি সাইকোলজিক আমি অসুখী ফিল করছি নিজেকে, এই কারণেই আলটিমেট ডাক্তার আমাকে বলছে চেঞ্জে যান। তাহলে দেখেন খেয়াল করে আমাদের সাইকোলজিক্যাল যে এই যে মেলাডি গুলো, অসুখগুলো হচ্ছে, এগুলোর সাথে ট্রিটমেন্ট করার জন্য আলটিমেটলি আমরা কি করছি? হ্যাপিনেস খুঁজছি। সো ওই জায়গাটা ইকোনমিক প্রবলেম, এটা একটা ইকোনমিক প্রবলেমের সাথে রিলেট করে দিচ্ছে। তাহলে এখানে কি এই জিনিসটা চলে আসছে না? খেয়াল করে দেখেন রিলেশনশিপ বিটুইন সাইকোলজি এন্ড ইকোনমিক্স আসছে নাকি আসে নাই? এবং এই কথাগুলো বলার সময় রাইটার কি অন্য কোনো ব্যক্তির নাম দিছে নাকি জাস্ট বলে গেছে? বলুন তো, এখানে কি আর অন্য কারো নাম আসছে? না না, নো নেম স্যার। তাহলে এটা আলটিমেটলি কার ক্লেম? রাইটারের ক্লেম। এটা আলটিমেটলি কার ক্লেম? রাইটারের ক্লেম। তাহলে এটা কি, এটা উত্তর কি হতে পারে? এখানে ট্রু হবে না। এই দেখেন আপনি ইয়েস, আপনি যদি ইয়েস এর জায়গায়, কালকেই ওটা বলেছিলাম, ইয়েস এর জায়গায় যদি ট্রু দেন তাহলে কিন্তু ভুল। তাহলে এটা উত্তর হবে ইয়েস 35। কারো কোনো কনফিউশন আছে ভাই? কারো কোনো কনফিউশন আছে? এটা সহজ ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা এবার আসেন নেক্সটটাতে চলে যাই। It is more difficult to measure some emotions than others. It is more difficult. এটা খুব বেশি ডিফিকাল্ট না, আর একটু বেশি, মানে ডিফিকাল্টের চেয়ে একটু বেশি। হ্যাঁ, more difficult to measure some emotions than others. ঠিক আছে, কিছু ইমোশনকে অন্যান্য ইমোশনের চেয়ে মেজার করাটা কি হয়? কঠিন হয়ে যায়। কিছু ইমোশনকে, মানে আমাদের তো অনেক ধরনের ইমোশন আছে, কোন একটা প্যাসেজে আমরা ইমোশন নিয়ে মানে পড়েছিলাম না, 6 ধরনের ইমোশন নিয়ে বলেছিলাম। যাক, সো ইমোশন গুলা আলটিমেটলি, ইমোশনস গুলোর মধ্যে কিছু ইমোশন আছে অন্য ইমোশন থেকে মেজার করাটা কঠিন হয়ে যায়। এই ধরনের কোনো ক্লেম রাইটার করেছেন কিনা আমরা এখন দেখার চেষ্টা করবো, ঠিক আছে?
Okay, fine. Jai, in addition, Davis shows how the belief that inner state of pleasure and displeasure, আমাদের ভিতরে যে প্লেজার এবং ডিসপ্লেজার মানে সন্তুষ্টি এবং অসন্তুষ্টি ক্যান বি অবজেক্টিভলি মেজার্ড, হ্যাজ ইনফর্ম ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, এই যে উনি ডেভিস দেখেছেন, মানে ডেভিস শোজ হাউ দ্য বিলিফ দ্যাট মানে ইনার স্টেট অফ প্লেজার, আমাদের যে ভিতরে যে সন্তুষ্টি এবং অসন্তুষ্টির যে স্টেটটা আছে, ক্যান বি অবজেক্টিভলি মেজার, যেটাকে আমরা অবজেক্টিভলি কি করতে পারবো, মেজার করতে পারবো। ঠিক আছে, হ্যাজ ইনফর্ম ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো আমাদের যে অন্যান্য ম্যানেজমেন্ট স্টাডিজ আছে এবং অ্যাডভার্টাইজিং কে কি করেছে, এই ব্যাপারটা প্রকাশ করেছে। সো আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, ওখানে তো আমরা বিজনেস করছি, বিজনেসের মধ্যে ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আছে, ম্যানেজমেন্ট যখন যারা করছে তারা এই ব্যাপারটা কি করতে পারছে, মেজার করতে পারছে। ঠিক আছে, এবং অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে তারা এই জিনিসগুলোকে কাজে নিয়ে আসতেছে। সো আমি কোন জিনিসগুলোতে সুখ ফিল করি, ওগুলোকে ভিত্তি করে তারা অ্যাডভার্টাইজিং করছে। The tendency of thinkers such as J.B. Watson, the founder of behaviorism, was that human beings could be shaped or manipulated. Human being কে কি করা যাবে, শেপ করা যাবে বা ম্যানিপুলেট, তাকে আমরা ম্যানিপুলেট করতে। আমি একটা কথা বলেছিলাম যে অনেক সময় আমার কি চাহিদা এটা আমি নিজেও জানি না, আমাকে অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন অন্য কোনো উপায়ে আমার মধ্যে চাহিদা সৃষ্টি করা হচ্ছে, সো আমাকে ম্যানিপুলেট করা হচ্ছে। আমার চাহিদা নাই কিন্তু আমার মধ্যে চাহিদা ক্রিয়েট করা হচ্ছে বাই পলিসি মেকার্স অ্যান্ড ম্যানেজার্স। এটা কারা করতেছে, পলিসি মেকার্স এবং ম্যানেজার্সরা করতেছে। ঠিক আছে, যারা বিজনেস করে তারা কিন্তু মানুষের মধ্যে একটা নিড তৈরি করে দেয় অনেক সময় খুব হিউজ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। আমি কন্টিনিউয়াস একটা জিনিসকে, অপ্রয়োজনীয় জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে দেখতে একসময় আমার কাছে মনে হয় যে আসলে মনে এটা দরকার আছে। ঠিক আছে, সো যেটা বলছিলাম আর কি, সো ওয়াটসন হ্যাড নো ফ্যাকচুয়াল বেসিস ফর দিস ভিউ অফ হিউম্যান অ্যাকশনস। ঠিক আছে, ওয়াটসনের কোনো ধরনের ফ্যাকচুয়াল বেসিস ছিল না ফর হিজ ভিউ অফ হিউম্যান অ্যাকশন। এই হিউম্যান অ্যাকশনের ব্যাপারে তার কোনো ফ্যাকচুয়াল বেসিস ছিল না, মানে দৃশ্যত কোনো প্রমাণ তার কাছে ছিল না। ওকে, তাহলে আমরা কি খুঁজছিলাম, ইট ওয়াজ মোর ডিফিকাল্ট টু মেজার সাম ইমোশনস দেন আদার্স। এখানে আমরা দুইটা ইমোশনের কথা পড়েছি, একটা হচ্ছে কি প্লেজার এবং ডিসপ্লেজার, কিন্তু এগুলো মেজারমেন্ট করা কঠিন। এই ব্যাপারে কি কোনো আলোচনা এখানে আসছে কেন? পাচ্ছি না। ওকে ফাইন, তাহলে আমরা একটু 36 নম্বর হয়তো নট গিভেন হতে পারে, আমরা 37 এর জন্য চলে যাই। Watson's ideas on behaviorism were supported by research on humans he carried out before 1915. এই লাইনটার বাংলা কে বলতে পারবে? Watson's idea on behaviorism, ওয়াটসনের যে বিহেভিয়ারিজম নিয়ে আইডিয়াটা আছে, এইটা কি বলছে বলেন, তাহা বলেন। স্যার এখানে বলছে কি, আমি একটু পড়ি। Watson's ideas of behaviorism were supported by research on humans he carried out before 1915. Watson আইডিয়াটা সাপোর্ট করা হয়েছিল যারা মানে কি by research on humans, মানে রিসার্চ করার পর যে which human carried out before 1950, অর্থাৎ by the রিসার্চের দ্বারা কিসের উপর, on humans, যিনি মানুষের উপর করেছিলেন। He carried out, মানে 1915 সালের আগে উনি মানুষের উপর যে রিসার্চটা করেছিলেন, ওই রিসার্চটা কি করেছিল, সাপোর্ট করেছিল। কি সাপোর্ট করেছিল? তার বিহেভিয়ারিজমের উপর যে কি আছে, আইডিয়াটা আছে, তার বিহেভিয়ারিজমের উপর আইডিয়াটা অ্যাকচুয়ালি সাপোর্ট হয়েছিল কার দ্বারা? তার যে রিসার্চ ছিল। কিসের রিসার্চ ছিল? 1915 সালের আগে, যেটা তিনি কার উপর করেছিলেন? মানুষের উপর করেছিলেন। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে দেখি আমরা এই ধরনের কোনো তথ্য এখানে আছে কিনা। When he became, Watson had no factual basis for his view of human actions. So, ওনার কোনো factual basis ছিল না, মানে কোন ফ্যাকচুয়াল বেসিস ছিল না ফর হিজ ভিউ অফ হিউম্যান অ্যাকশন নিয়ে তার যেই ভিউটা, তার জন্য কোনো ফ্যাকচুয়াল বেসিস তার কাছে ছিল না। When he became president of the American Psychological Association, তিনি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কখন হয়েছিলেন? 1915 সালে। He had never been studied a single human being. ঠিক আছে, এখানে কি বলছে? When he became president of the human psychology, উনি 1915 সালে কি হয়েছিলেন? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। He had never been studied a single human being. তিনি একজন মানুষের উপরে কি করেন নাই, তখনও স্টাডি করেন নাই। His research had been confined to, তার রিসার্চটা সীমাবদ্ধ ছিল কিসের মধ্যে? To experiments on white rats.
কিসের উপরে? সাদা ইঁদুরের উপরে। তাহলে 15 সাল পর্যন্ত উনি মানুষের উপরে কোনো কি করে নাই? রিসার্চ করে নাই। ঠিক আছে, উনি রিসার্চ করেছে কার উপরে? ততদিন পর্যন্ত মানুষের উপরে করে নাই, হোয়াইট র্যাটস এর উপর করেছে। তাহলে আলটিমেটলি এখানে কি বলছে? উনি 15 সালের আগে মানুষের উপর যে রিসার্চ করেছে তার উপর ভিত্তি করে উনি এখানে স্টেটমেন্টে বলতেছে যে মানুষের উপর রিসার্চ যেটা তিনি করেছেন 15 সালের আগে ওইটা সাপোর্ট করেছে। উনি তো আসলে 15 সালের আগে মানুষের উপর রিসার্চই করে নাই। তাহলে কি এটা কি পুরো ভুল একটা তথ্য আসছে না এখানে? তাহলে উত্তর কি হবে? 37 এর উত্তর নো। ক্লিয়ার ভাই, বুঝা গেছে? নো। তাহলে দেখেন আমি 35 এর উত্তর পেয়ে গেছি, আমি 37 এর উত্তর পেয়ে গেছি, বাট 36 এর উত্তর পাই নাই। 36 বলতেছে যে কিছু ইমোশন অন্যান্য ইমোশন থেকে মেজার করাটা কঠিন। আসলে এটা নিয়ে আলোচনা করেই নাই। বলেছে যে হ্যাঁ প্লেজার এবং ডিসপ্লেজার এই দুটোকে মেজার করবে, অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজমেন্টরা ওরা এটা হিসাব করতে পারবে, কিন্তু এটা কঠিন হবে এবং অন্যান্য ইমোশনের সাথে তার কি অবস্থা হবে এটা নিয়ে কোনো তথ্য নাই। তাহলে এটা কি হবে? নট গিভেন। কি হবে ভাই? নট গিভেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমরা চলে যাই 38 এর জন্য। Watson's idea have been most influential on governments outside America. কথাটা মানে কি? কে বলতে পারবেন? ওয়াটসনের আইডিয়া গুলো আমেরিকার বাইরে সরকারগুলোতে অনেক ইনফ্লুয়েন্সিয়াল। ওয়াটসনের আইডিয়া হ্যাভ বিন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। ওয়াটসনের আইডিয়া গুলো অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল অন গভর্নমেন্টস। কিসের উপরে? সরকারগুলোর উপরে। গভর্নমেন্টস প্লুরাল আউটসাইড আমেরিকা। তাহলে কোথায়? আমেরিকার বাইরের গভর্নমেন্ট গুলোর উপরেও কি আছে আপনার এগুলো অনেক প্রভাব বিস্তার করে। ওকে ফাইন, দেখি আমরা এই ধরনের কোনো কিছু পাই কিনা। ইয়াট ওয়াটসন, ইয়াট মানে কি? তথাপিও। উনি আসলে এই সাদা ইঁদুরের উপর গবেষণা করে অনেক কথা বলে বসছে, মানে মানুষের উপর তেমন কোনো গবেষণা নাই ওনার, তারপর উনি অনেকগুলো কথা বলছে। সো তারপরও yet Watson's reductive model, উনি যে রিডাকটিভ মডেলটা আমাদেরকে দিয়েছেন, is now widely applied। এটাকে কি করা হচ্ছে? অনেক ব্যাপকভাবে কি করা হয়েছে? অ্যাপ্লাইড করা হচ্ছে। তাহলে এখানে মনে হচ্ছে না ওটা ইয়েস? একটু আগে যে প্রশ্নটা বললাম, with behavior change becoming the goal of governments। ঠিক আছে, গভর্নমেন্টস এর যেহেতু বিহেভিয়ার চেঞ্জের ব্যাপারটা বিকামিং দ্য গোল অফ গভর্নমেন্টের এখন একটা গোল হয়ে গেছে কি যে বিহেভিয়ার চেঞ্জকে সামনে রাখবে তারা। ইন ব্রিটেন, কোথায়? ব্রিটেন, এ বিহেভিয়ার ইনসাইট টিম হ্যাজ বিন এস্টাবলিশড। যেখানে ব্রিটেনে কি করা হয়েছে? বিহেভিয়ার ইনসাইট টিম গঠন করা হয়েছে বাই দ্য গভর্নমেন্ট টু স্টাডি হাউ পিপল ক্যান বি এনকারেজড, কিভাবে মানুষকে এনকারেজ করতে পারবো অ্যাট মিনিমাম কস্ট, খুব কম টাকা দিয়ে, টু দ্য পাবলিক পারসু টু লিভ ইন হোয়াট আর কনসিডার টু বি সোশিয়ালি ডিজায়ারেবল ওয়েজ। ঠিক আছে, সো এখানে দেখেন কয়টা গভর্নমেন্টের কথা বলা হয়েছে? আমেরিকার বাইরে কয়টা গভর্নমেন্টের কথা বলা হয়েছে? জাস্ট একটা কথা বলা হয়েছে, কিন্তু এখানে ক্লেম করা হয়েছে কয়টা? গভর্নমেন্টস অনেকগুলো আউটসাইড দ্য গভর্নমেন্ট। তাহলে কি এটা কি সত্য নাকি মিথ্যা? 38 কি মনে হয়? নো হবে? নো বলা যাবে? অন্য কোন গভর্নমেন্ট যে একদম নেয়নি তার কি কোনো তথ্য কি এখানে আছে? অন্য কোন দেশের গভর্নমেন্ট যে নেয়নি তার কোন তথ্য কি এখানে আছে? নট গিভেন হবে স্যার, নট গিভেন। এটা ট্র্যাপ করেছে। ঠিক আছে, সো দেখেন এখানে অন্য দেশে অন্য কোন গভর্নমেন্ট, অন্য কোন দেশের গভর্নমেন্ট যে নেয়নি সেই ব্যাপারে কিন্তু কিছু বলে নাই। ঠিক আছে, উনি এতটুকু পর্যন্ত বলেছে ঠিক আছে এটা ব্রিটেনে এই ব্যাপারগুলো ঘটছে, ব্রিটেনে অনেক কিছু কমিটি করছে, কিন্তু অন্য কোন দেশ নিয়েছে কি নেয়নি এই ব্যাপারে কিন্তু রিভিউয়ার কিছু বলে নাই। সো তাহলে আলটিমেটলি এই ব্যাপারে আমরা স্পষ্ট করে বলতে পারতেছি না। তাহলে এটা বেসিক্যালি আমরা কি দিব? নট গিভেন। কি দিব? আপনার নট গিভেন। ঠিক আছে, অনেকে ইয়েস দিয়ে ফেলতে পারে। কেন ইয়েস দিয়ে ফেলতে পারে? এই ওয়ার্ডটা দ্বারা ওয়াইডলি অ্যাপ্লাইড। ঠিক আছে, ওয়াইডলি অ্যাপ্লাইড পাইসি মেরে দিই। হ্যাঁ, আচ্ছা এবার দেই, পরের প্রশ্ন চলে যাই। দ্য নিড ফর হ্যাপিনেস ইজ লিঙ্কড টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দ্য নিড ফর হ্যাপিনেস, আমাদের সবার হ্যাপিনেস দরকার, এইটার সাথে কিসের সংযোগ রয়েছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। স্বাভাবিক, আমার দরকার হচ্ছে পানিতে গোসল করা, মজা করে বন্ধু বান্ধবদের গোসল করবো, এই কারণে তো ফয়েজ লেক হয়েছে, ঠিক কিনা? ওয়াটার কিংডম হয়েছে। তাহলে এটা আমাদের জন্য হ্যাপিনেস। এটাকে যখন আমি নিড মনে করব, তখন আমি অনেক কনজিউমার যখন একসাথে এটাকে নিড মনে করব, তখন কিন্তু এই ধরনের বিজনেস গুলো ডেভেলপ করবে। ইজন্ট ইট? অ্যাকচুয়ালি কথাটা সত্য, আমাদের বাস্তবিক জীবনের সাথে কিন্তু এই কথাটা কিন্তু কি সত্য। সো দেখি আমরা আলটিমেটলি রাইটারও এটা মনে করেন কিনা। Modern industrial societies appear to need the possibility of ever increasing happiness to motivate them in their labors. এই লাইনটার বাংলা কি হতে পারে? হিমেল আছেন? হিমেল
হিমেল জি স্যার আমি আছি। একটু চেষ্টা করবেন আপনি, আমার মনে হয় আপনি এটা পারবেন। দেখি লাইনটা বাংলাতে বলার চেষ্টা করো তো ভাই, আমিও আপনাকে হেল্প করবো, সমস্যা নাই। স্যার মডার্ন ইন্ডাস্ট্রিয়াল থেকে। হ্যাঁ হ্যাঁ, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল থেকে। আপনি কি বুঝলেন একটু আমাদেরকে বলেন, মানে লাস্ট প্যারাটা আপনি কি পড়তে পারছেন ভাই? একটা মোমেন্ট। সবাই কি পড়তে পারছেন? জি স্যার পড়তে পারছি। একটু বড় করে দিলাম। মডার্ন স্যার ইন্ডাস্ট্রিয়াল মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি গুলো আপনি ইংলিশ গুলোকে ভেঙে ভেঙে পড়েন। Modern industrial societies appear to need the possibility of ever-increasing happiness to motivate them in their labors. মানে modern industrial society যারা আছে, যেসব সোসাইটি গুলো আছে, তারা তাদের পসিবিলিটি অফ এভার ইনক্রিজিং হ্যাপিনেস কে মোটিভেট করার জন্য, অর্থাৎ তাদের লেবার যারা আছে, মানে শ্রমিক যারা আছে, তাদের যে এভার ইনক্রিজিং হ্যাপিনেস কে মোটিভেট করার জন্য তাদের এই মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস গুলো উদ্যোগ নিয়েছে টাইপের কোন মিনিং, কোন একটা মিনিং চলে আসতেছে। হ্যাঁ যাক, কাছাকাছি গেছেন। একটু বলি আমি, ওইটা ভেঙে পড়ি, কঠিন আসলে, খুব সেন্টেন্স গুলো অনেক কঠিন করে এখানে মেক করা আর কি। থার্ড প্যাসেজ গুলোতে এই জিনিসটা হয় আর কি, এটা একাডেমিক হোক আর জিটি হোক। মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস অ্যাপিয়ার, তাহলে বর্তমানে যে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি গুলো আছে এগুলো এখন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, টু নিড দ্য পসিবিলিটিস অফ এভার ইনক্রিজিং হ্যাপিনেস। ঠিক আছে, মানে এই যে আমাদের এভার ইনক্রিজিং হ্যাপিনেসটা আছে, আমাদের এই হ্যাপিনেস এর জন্য আমরা এভার ইনক্রিজিং হ্যাপিনেস, আমরা সবসময় হ্যাপিনেস এর পরিমাণটাকে বাড়াচ্ছি, দিন দিন আমাদের হ্যাপিনেস এর পরিমাণটাকে বাড়াচ্ছি আমরা। ঠিক আছে, একসময় ফ্যান না ছাড়াও মানুষ বেঁচে ছিল, তারপরে ফ্যান আসলো, ফ্যানের পর এখন মনে হচ্ছে ফ্যানটা আমাদের সাফিসিয়েন্ট না, কি দরকার, এসি দরকার। ঠিক আছে, তো আমাদের হ্যাপিনেসটাকে আমরা আরো মানে সুখটাকে আরো বাড়ানোর চেষ্টা করতেছি। সো তাহলে এই যে ফ্যান ইন্ডাস্ট্রি থেকে আসতেছে, এসি ইন্ডাস্ট্রি থেকে আসতেছে, সো তাহলে এখানে পসিবিলিটি, যত বেশি হ্যাপিনেস বাড়তেছে তত বেশি কিন্তু প্রোডাক্ট এবং সার্ভিসের চাহিদা কিন্তু কি হচ্ছে, মার্কেটে বাড়তেছে। সো এটা যখন যতই বাড়তেছে ততই মার্কেটে নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিসের চাহিদা তৈরি হচ্ছে। তো এইটাই মোটিভেট করতেছে তাদেরকে, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিকে, দেম ইন দেয়ার লেবার, তাদের লেবারে মোটিভেট করতেছে যে আমরা এই প্রোডাক্টটা তৈরি করি, আমরা এরকম তৈরি করি, আমরা এটাকে আরো একটু বেটার করি। ঠিক আছে, আমি ল্যাপটপ, যেমন আমি গত প্রায় কত বছর ধরে, আজকে 2021, তো আমি প্রায় 13 বছর ধরে ল্যাপটপ ইউজ করতেছি। ঠিক আছে, ডেস্কটপ যদি বলি তাহলে আমি গত প্রায় 17 বছর ধরে ডেস্কটপ ইউজ করতেছি। এই ডেস্কটপ এবং ল্যাপটপের যে এত হিউজ পরিবর্তন আসছে, এটা এবং এটা পরিবর্তনগুলো বেসিক্যালি কি করছে, আমার কাজগুলোকে কমায় ফেলছে, সহজ করে ফেলছে। ঠিক আছে, ওরা এত বেশি এটাকে আপগ্রেড করতেছে, এই ইয়াগুলা কি বলে আপনার কোম্পানিগুলা, যাতে আমাদের কাজগুলো আরো স্মুথ হয়। আমরা যে কাজগুলো করতে একটু কষ্ট হচ্ছিল, ওরা চেষ্টা করছে ওই কাজগুলোকে কিভাবে আরো সহজ করা যায়, তাহলে আমাদের প্রোডাক্ট আরো বিক্রি হবে। আমরা কেন 5th জেনারেশন থেকে এখন 11th জেনারেশনে প্রসেসর কেনার জন্য চাচ্ছি, কারণ এটা আমার কাজকে আরো স্পিড আপ করবে। তো ওরাও কিন্তু আমাদের চাহিদা তৈরি হবে এরকম চিন্তা করে কিন্তু ওইদিকে লেবার দিয়ে রিসার্চ করে বের করে আবার লেবার দিয়ে ওটাকে তৈরি করে আমাদেরকে বিক্রি করতেছে। ঠিক কিনা? সো তাহলে এখানে আসলে কিসের সাথে কি হচ্ছে আপনার খেয়াল করে দেখেন, আমাদের যে হ্যাপিনেস এর যে ব্যাপারটা আছে, এইটা যেহেতু বাড়ছে, আমাদের হ্যাপিনেস এর চাহিদাটা, এইটার সাথে কিন্তু শ্রম, লেবার, বিজনেসেরও কি হচ্ছে, একটা বুমিং কিন্তু হচ্ছে, বা এটা রিলেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিড ফর হ্যাপিনেস ইজ লিঙ্ক টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমার হ্যাপিনেস এর সাথে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কিন্তু এটা কি আছে, সম্পর্ক আছে। হ্যাপিনেস ডিমান্ড করলে ইন্ডাস্ট্রি হবে, হ্যাপিনেস ডিমান্ড না করলে ওই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। যেই হ্যাপিনেসের সংজ্ঞা এখন চেঞ্জ হয়ে গেছে, হ্যাপিনেস বলছে যে আমার এই ধরনের জিনিসের দরকার নাই, তাহলে ওই ইন্ডাস্ট্রিটা টোটালি কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? আমি কি জিনিসটা বুঝতে পারছি আপনাদেরকে? সো আলটিমেটলি তাহলে এইটা কি রাইটার্স এর ক্লেমের সাথে মিলে যাচ্ছে, ঠিক কিনা? Yes sir. তাহলে এটা কি হবে, ইয়েস হবে। ওকে, আচ্ছা এবার আসেন নেক্সট স্টেপ। A main aim of government should be to increase the happiness of the population. আরমান বলেন তো এই লাইনটার মানে কি হতে পারে ভাই? স্যার একটা মেইন এম হচ্ছে গভর্নমেন্টের ওদের হ্যাপিনেসটা ইনক্রিজ করা, মানে জনগণের মধ্যে হ্যাপিনেসটা ইনক্রিজ করা। এটা হচ্ছে মানে এখানে কোশ্চেনে বলতে চাচ্ছে, রাইটার ক্লেম করেছেন, এটা প্রশ্ন বলতে চাচ্ছে যে হ্যাপিনেসটাকে ইনক্রিজ করাটাই গভর্নমেন্টের একটা অন্যতম কি হওয়া উচিত, এইম হওয়া উচিত, শুড বি। ঠিক আছে, মানে এটা কি রাইটার মনে করেন কিনা? রাইটার কি মনে করেন যে গভর্নমেন্টের একটা অন্যতম এইম হওয়া উচিত জনগণের হ্যাপিনেসকে কি করা, ইনক্রিজ করা? সো দেখি আমরা প্যাসেজের মধ্যে আসলে রাইটার কি বলেছেন। বাট দেখেন শুরু করছে কি দিয়ে, বাট হোয়াট এভার ইটস ইন্টেলেকচুয়াল পেডিগ্রি মানে যেখান থেকে এই জিনিসগুলো আসুক,
উদ্ভূত, ঠিক আছে। পেডিগ্রি শব্দটার সুন্দর একটা মিনিং আছে, বংশধর। মানে এই যে হ্যাপিনেস নিয়ে যে আমাদের এত ডালপালা আলোচনা করলাম আমরা, এইটা যেখান থেকে আসুক, অমুক থটের মানুষগুলো, তমুক থটের মানুষগুলো, অ্যারিস্টটল কি বলছে না বলছে, দ্য আইডিয়া দ্যাট, এই যে একটা আইডিয়া, কি আইডিয়া, দ্যাট গভর্নমেন্ট শুড বি রেসপন্সিবল ফর প্রমোটিং হ্যাপিনেস, গভর্নমেন্টের কি করা উচিত, জনগণের হ্যাপিনেসকে প্রমোট করা উচিত, ইজ অলওয়েজ এ থ্রেট টু হিউম্যান ফ্রিডম। এটা সবসময় কি হিউম্যান ফ্রিডম জন্য একটা কি থ্রেট। হোয়াট ডাজ ইট মিন? অর্থাৎ হ্যাপিনেসের ব্যাপারে যত কিছুই আমরা পড়ছি এতক্ষণ ধরে, ঠিক আছে, ইন্টেলেকচুয়াল পেডিগ্রি যাই বলি না কেন, যত কথাই বলি না কেন এর পিছনে, এই যে একটা আইডিয়া সবাই বলতেছে, দ্যাট দ্য আইডিয়া দ্যাট গভর্নমেন্ট শুড বি রেসপন্সিবল ফর প্রমোটিং হ্যাপিনেস, গভর্নমেন্টকেই হ্যাপিনেসটা কি করা উচিত, প্রমোট করা উচিত, ইজ অলওয়েজ এ থ্রেট টু হিউম্যান ফ্রিডম। এটা সবসময় কি হিউম্যান ফ্রিডমের জন্য একটা থ্রেট। তাহলে রাইটার কি মনে করছেন, গভর্নমেন্টের প্রমোট করা উচিত নাকি উচিত না? উচিত না স্যার। সো সিআরবি তে হাসপাতাল হওয়া উচিত না, ঠিক না? অবশ্যই স্যার, জায়গাটা কি যে আচ্ছা যাক, যেটা বলছিলাম, না একটা সত্য কথা হচ্ছে কি জানেন, মানে আসলে গভর্নমেন্ট বিপদে পড়ে গেছে, কি অনেক স্টেপ পার হয়ে গেছে, তো এখন এই জিনিসগুলোকে বন্ধ করতে গেলে এমনও হতে পারে যে আর পারা যাবে না, এটাই হয়তো গভর্নমেন্ট ভয় পাচ্ছে। তাহলে আসলে রেলওয়ের অনেক জায়গা আছে, আরো অনেক ভালো ভালো জায়গা আছে করার সুযোগ আছে। দেখা যাক, ওটা নিয়ে আমি আর না বলি। যেটা মেইন কথা সেটা হচ্ছে কি, তাহলে রাইটার কিন্তু এটা মনে করছেন না যে গভর্নমেন্টের এটা একটা এইম হওয়া উচিত। তাহলে 40 নম্বরে যে দাবি করা হয়েছে, তাহলে প্যাসেজে আমরা যে দাবি পাচ্ছি পুরোটাই কি বিপরীতমুখী না? তাহলে উত্তর কি হবে? নো স্যার, নো স্যার। ঠিক আছে ভাই, ইয়েস। তাহলে আমরা ইয়েস নো নট গিভেনে কি শিখলাম? ইয়েস নো নট গিভেনে দেখতে হবে এখানে যে দাবিগুলা কোয়েশ্চেনে করা হবে এগুলো আসলে রাইটারের দাবি নাকি দাবি নয়। যদি রাইটারের দাবির সাথে মিলে যায়, ইয়েস। রাইটারের দাবির সাথে যদি কন্ট্রাডিক্ট করে, নো। আর যদি রাইটারের দাবির সাথে এটা মিলছে কি মিলছে না ঠিক বোঝা যাচ্ছে না, তাহলে ওটা কি হবে? নট গিভেন। অথবা যথেষ্ট পরিমাণ স্পষ্ট না, যে এটাকে ইয়েস বলা যাচ্ছে না, আবার নো বলার মতো যথেষ্ট তথ্য কিন্তু আমরা ওখানে খুঁজে পাচ্ছি না। রাইটারের ভিউ এর মধ্যে এটা মূল বিষয়টা, হ্যাঁ বলেন মূল বিষয়টা। মূল বিষয়টা হচ্ছে কি 35 থেকে 40 পর্যন্ত মানে ইয়েস নো নট গিভেনে যা থাকবে, যে স্টেটমেন্টস গুলো থাকবে সেগুলো সবগুলোই রাইটারের ক্লেম। এটাই ধরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, whether these are claimed by the writer or not, ঠিক আছে, রাইটার কি এটা ক্লেম করেছেন নাকি এটাই করেন না, এটাই আমি তো এটাই বলছি শুরু থেকে আপনাদেরকে। আর ট্রু ফলস নট গিভেন হচ্ছে কি, ওগুলো হচ্ছে সব ফ্যাক্ট, ওই ফ্যাক্ট গুলা প্যাসেজের ফ্যাক্টের সাথে মিলছে কিনা, মিললে ট্রু, না উল্টো হলে ফলস। আর যদি পাওয়া না যায় বা স্পষ্ট না বোঝা যায় তাহলে ওটা কি হবে? নট গিভেন। ঠিক আছে ভাই, বুঝে গেছে ব্যাপারটা? স্যার তাইলে কি প্যাসেজ যেসব প্যাসেজেস গুলো থাকবে, প্যাসেজেস গুলো সবসময় রাইটারের কোনো প্যাসেজ থাকবে, মানে কোনো একটা রাইটারের নাম মেনশন, এক্স্যাক্টলি এই যে আপনি মূল পয়েন্টটা ধরতে পারছেন। ইয়েস কোনো ব্যক্তির, হ্যাঁ মানে কোনো ইন্ডিভিজুয়ালের প্যাসেজ হবে, এটাই কি না অ্যাকচুয়ালি না হিমেল, অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে দেখেন, গতদিন জাস্ট আমরা লাস্ট ক্লাসে যেই নিউজিল্যান্ডের এটা নিয়ে পড়েছিলাম, মানে প্যাসেজটা পড়েছিলাম, ওইটাও তো কেউ একজন লিখেছে, ঠিক না? জি স্যার, ওটাও কিন্তু কেউ একজন লিখেছে, ঠিক কিনা? সো ওখানে বেসিক্যালি ওখানে ফ্যাক্টস বেশি চলে আসছে, ওখানে ফ্যাকচুয়ালি আমরা চিন্তা করছি সবকিছুতে। আপনাকে যখন ট্রু ফলস নট গিভেন বলবে তখন আপনাকে ফ্যাক্ট গুলা খুঁজতে হবে, ঠিক আছে? ওটা কি খুঁজতে হবে আপনাকে? ফ্যাক্ট গুলা। আর যখন আপনি ইয়েস নো বলবে তখন দেখবেন যে এই প্যাসেজের যে রাইটার তার ক্লেম গুলা কি। আপনাকে ইয়েস নো নট গিভেনের সময় এইটা খেয়াল করতে হবে যে আমি যে প্যাসেজটা পড়তেছি ওখানে রাইটার কি বলছে। আমি এই জিনিসটা বুঝতে পারছি? রাইটারের মতামতটা দেখেন, আমি একটা লেখা লিখছি, ওখানে আমি রবীন্দ্রনাথের মতামত নিয়ে আসলাম, কাজী নজরুলের মতামত নিয়ে আসলাম, আমার কিছু মতামত নিয়ে আসলাম। যখন ইয়েস নো নট গিভেন হবে দেখতে হবে আমার মতামত গুলো কি ছিল, তার ভিত্তিতে উত্তরগুলো আসবে। বুঝতে পারছি? এখানে রবীন্দ্রনাথ বা কাজী নজরুলের মতামতটা এখানে আর গ্রহণযোগ্য কোনো বিষয় নাই। ক্লিয়ার? তার মানে আপনার যখনই ইয়েস নো, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে না, দরকার নাই, কারণ পরীক্ষাতে আপনাকে সবসময় এই কয়েকটা লাইন দিয়ে দিবে। ইয়েস নো এর পাশে এই যে রাইটার শব্দগুলোকে থাকবে, কি থাকবে ভাই? রাইটার্স ক্লেমস, রাইটার্স থিংস। সো এটা আপনাকে মনে করায় দিবে, ঠিক আছে? আপনি খালি মনে রাখবেন যে ইয়েস মানে হচ্ছে কি আমাকে ইয়েসই লিখতে হবে, নো মানে নো লিখতে হবে, ইয়েস মানে সেটা আবার ট্রু লেখা যাবে না, যেটা গতকালকে ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? মিলও আছে, মানে নট গিভেন এর ক্ষেত্রে আসলে মিলটা বেশি পাওয়া যায়। নট গিভেন মানে কি এই ব্যাপারে কোনো ক্লেম বা ফ্যাক্ট কিছুই নাই প্যাসেজের মধ্যে সরাসরি, ঠিক আছে? এইটাই, বা যথেষ্ট পরিমাণ তথ্য বা উপাত্ত এখানে নাই, যেটার জন্য আমি এটাকে ইয়েস নো অথবা ট্রু ফলস বলতে পারি।
তবে ইয়েস হবে যদি রাইটারের ক্লেমের সাথে মিলে, আর ট্রু হবে যদি প্যাসেজের ফ্যাক্টের সাথে কোয়েশ্চেনের ফ্যাক্টটা মিলে যায়। ঠিক আছে, বুঝতে পারছি ভাই পার্থক্যটা এই জায়গাটায়। কিন্তু ঘুরে ফিরে কিন্তু আবার এটাও সত্য কথা, অনেক সময় ফ্যাক্ট গুলা কিন্তু রাইটার্স এর ক্লেমও হয়, ঠিক কিনা? বুঝতে পারছি আপনাকে? ফ্যাক্ট গুলো কিন্তু আমরা যখন ট্রু তখন কিন্তু ওগুলো কিন্তু রাইটার্স এর অনেক সময় ক্লেম গুলো কিন্তু হয়, মানে ওই জাস্ট আমার কথা স্পেসিফাই করে। ট্রু ফলস নট গিভেনও কোন একটা মানুষের কিছু ফ্যাক্টস দেওয়া হচ্ছে, ইয়েস নো নট গিভেনও কোন একটা মানুষের মতামত ওপিনিয়ন ক্লেম, ঠিক আছে? হ্যাঁ আসতেছে ভাই, মানে জিনিসগুলোকে আসলে একটু ডিফারেন্ট ভাবে জিনিসগুলোকে কি করা, উপস্থাপন করা ডিফারেন্ট। আমি এখানে বলবো যে ইয়েস নো নট গিভেনটা অনেক বেশি স্পেসিফিক, অনেক বেশি কি স্পেসিফিক, জাস্ট রাইটারের ওপিনিয়নের মধ্যে চলে আসতেছে। আর ট্রু ফলস এর ক্ষেত্রে এটা ওভারঅল গোটা প্যাসেজের সব ফ্যাক্টকেই হয়তো কভার করতে পারে, যে কোনো কিছুকেই কভার করতে পারতেছে। ঠিক আছে, ওকে যাক, এটা নিয়ে এত ঝামেলা করা হবে না বেসিক্যালি। তবে ইয়েস নো নট গিভেনটার জন্য যেটা সমস্যা হয় যে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের ভ্যারিয়েশন গুলো ভালো করে অনেক সময় দেখতে হবে, কারণ একটা ওয়ার্ডের কারণে অনেক সময় কি হয়ে যায়, পুরো মিনিংটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন এখানে শেষের দিকে এসে বার্ড দিয়ে শুরু হয়েছে, আমি যেটা আপনাকে লোকেট করলাম, এই বার্ডটা কিন্তু আমাকে অনেক বেশি কি করেছে, সাহায্য করেছে এটাকে নো বলার জন্য। বুঝতে পারছি ভাই? বার্ডটা দেখে কিন্তু আমি বুঝতে পারতেছি যে আলটিমেটলি এখানে নেগেটিভ কোন একটা ব্যাপার কিন্তু চলে আসবে। ওকে, সো আলটিমেটলি যে গভর্নমেন্টের এই কনসেপ্টটা এখানে, এই যে একটু দাঁড়ান দেখাই, এই যে দ্য আইডিয়া দ্যাট, এই দ্যাটের পর থেকে বেসিক্যালি দ্য গভর্নমেন্ট শুড বি রেসপন্সিবল ফর প্রমোটিং হ্যাপিনেস, এটা কিন্তু পুরোটাই একটা আইডিয়া, যেটা আসলে কিন্তু রাইটারের না। রাইটারের আইডিয়াটা হচ্ছে ইজ অলওয়েজ এ থ্রেট টু হিউম্যান ফ্রিডম। ঠিক আছে, বুঝতে পারছি আপনাকে এটা বের করে নিতে হবে। এইটা হচ্ছে অন্যদের আইডিয়া, অন্যদের ক্লেম, কিন্তু এইটা কার আইডিয়া বা ক্লেম? এটা হচ্ছে রাইটারের আইডিয়া বা ক্লেম। ঠিক আছে ভাই? ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? স্যার এক্সামে আচ্ছা ক্যারি অন। আরমান ভাই বলেন। 1 থেকে 16 একাডেমিক অনলাইন কপিগুলো হবে? আমি কিছু আমার কাছে আছে। আচ্ছা, আমি একটা কাজ করব, আপনি ক্লাস তো শেষ হচ্ছে, আমি দেখি কালকে আপলোড দিয়ে দিব। আমি আসলে অডিও গুলো দিয়েছিলাম, সফট কপি গুলো সবগুলো আসলে দেওয়া হয়নি, কয়েকটা আমার কাছে আসলে নাই, আসলে আমার সবগুলো লাগে না, এই পর্যন্ত কালেক্ট করা হয়নি। আমি কালেক্ট করে দিয়ে দিব, সমস্যা নাই। আপনাদের আমি একটা ফোল্ডারের লিংক আবার দিয়ে দিব, যেখানে 1 থেকে 16 সবগুলো অডিও থাকবে এবং কি থাকবে আপনার এই সফট কপি গুলো থাকবে। ঠিক আছে, দিতে হবে। রাইটিং এগুলোর মডেলগুলো অনলাইন কপিগুলো পেলে আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ, ওগুলো কিন্তু বইয়ের শেষের দিকে কিন্তু মডেল গুলো দেওয়া আছে, প্রত্যেকটা কেমব্রিজের শেষের দিকে কিন্তু মডেল অ্যান্সার দেওয়া আছে না? আপনি কোডের কথা বলছেন ভাই? অনলাইন কপিস বলছি, মানে 1 থেকে 16 এর সবগুলো যে অনলাইন কপি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওগুলা যে আমরা বইয়ের পিছনের গুলো কথা, আপনি কি সফট কপি গুলো কথা বলছেন? ঠিক আছে তো, ঠিক আছে, আই উইল ট্রাই। আচ্ছা, তাহা কি বলছিলেন বলেন? না স্যার, এটাই বলছিলাম যে মানে এক্সামে তো আমাদেরকে আর ইনস্ট্রাকশন আর স্ট্র্যাটেজি গুলো দিবে না, মানে এখনই যা শিখলাম সেগুলো তো এক্সামে থাকবে না। অ্যাকচুয়ালি আপনার তো স্ট্র্যাটেজি গুলো তো না, ডিফারেন্স গুলো দরকার নাই তো। আপনি পরীক্ষা হলে যখন যাবেন, আপনি ইয়েস তো নট গিভেন দেখেই তো আপনার মাথায় যে রাইটার্স ক্লেম এগুলো দেখে আপনার মাথায় আসবে, ঠিক কি না? হ্যাঁ স্যার, ওইটা এইভাবে তো স্যার লেখা থাকবে না। দরকার নাই এগুলো। আসলে আপনি প্রথমে কিছুদিন প্র্যাকটিস করার সময় আমার এই 4 নাম্বার শীটটা একটু পড়বেন, তারপরে এগুলা একটু পড়বেন। একটা পর্যায়ে আপনি এগুলা জাস্ট দেখবেন যে 2 সেকেন্ড দেখে চোখের বুলানিতে 35-এর দাম করে লাভ মারবেন। ঠিক আছে, তখন আপনি 20 মিনিটে তো, আর 20 মিনিটে এই যে প্যাসেজটা আমরা আজকে করলাম 1.5 ঘন্টা ধরে, এটা তো করতে হবে 20 মিনিটে, 5 মিনিটে করতে হবে। 20 মিনিটে করার জন্য তো 20 মিনিটস, এইটা 20 মিনিটস চলে আসবে ইনশাআল্লাহ। এত ওয়ারিড হওয়ার কিছু নাই, এগুলো হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। ছিলাম না, মানে আমি এইভাবে লিখে দিবে নাকি আমার উপরে, মানে পরীক্ষা থাকবে, কিন্তু আপনি এত ডিটেইলস আর যাবেন না, এত ডিটেইলস আপনি আর do the following statement agree with the claims of the writers and reading, এগুলো যদি পড়তে যান আপনি, তাইলে আপনাকে আর 1 ঘন্টায় পরীক্ষা দিয়ে আসতে হবে না। ঠিক আছে, আপনি এই জায়গাটা হিট করবেন, yes no not given writer's claim, that's enough। 35-এ চলে আসি, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি এইভাবে চলে যাবেন, এটা নিজের মতো করে না। একটা কথা আপনাদেরকে বলি, সবসময় আমি সেই কথাটা বলি, স্ট্র্যাটেজি আমি কিছু হয়তো দেখাচ্ছি, দিস আর নট অল। আরো অনেক স্ট্র্যাটেজি অনেক জায়গায় আছে, বই পড়ে পাবেন, ইউটিউব দেখে পাবেন। আপনার নিজের কিছু স্ট্র্যাটেজি আপনি ডেভেলপ করবেন, বুঝতে? যেমন আজকে আমি শুরুতে একটা স্ট্র্যাটেজির কথা বললাম, এটা আমি খুব মানে আমার মাঝে মাঝে ইফেক্টিভ, যে একটা প্যাসেজের প্রথম প্যারাটা একটু স্কিম করা, ঠিক আছে, তাহলে গোটা প্যাসেজের একটা ভাইবটা বোঝা যায়।
এইটাকে কেউ সাপোর্ট করতে পারে, কেউ সাপোর্ট নাও করতে পারে। আপনি যদি খুব গুড রিডার হন এবং স্পিডি রিডিং করতে পারেন, আপনার জন্য এটা টাইম ওয়েস্টিং হবে না। বাট যার এক লাইন পড়তে অনেক সময় লাগে, তার জন্য কিন্তু এটা খুব খারাপ একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? আপনি স্পিডি রিডার যদি হয়ে যান, তাহলে আপনার জন্য একটা প্যারা কিন্তু পড়ে ওটা গ্রাফস করাতে দেখবেন যে 10-20 সেকেন্ডের মধ্যে আপনি এটা করে ফেলতে পারতেছেন। ইট উইল হ্যাপেন, বা হাফ মিনিট লাগবে ম্যাক্সিমাম, এবং ওটার মধ্যে আপনি হয়তো উত্তরও খুঁজে পাবেন প্রথম প্রশ্নটা, ঠিক আছে? এই জন্যই বলছিলাম এটা করা যাবে। আপনাকে আমি যতগুলো স্ট্র্যাটেজি বলবো, আমি ধরে নিচ্ছি আপনি 20 মিনিটস এটাকে কি করবেন, সলভ করবেন, ঠিক আছে? ওই সময়টাকে আমি ধরে নিয়ে বলতেছি, বাট আপনাকে এর মধ্যে ওই জায়গাটা যেতে হবে, ঠিক আছে? 1.5 ঘন্টা থেকে এটা কমায় 20 মিনিটে আপনাকে নিয়ে যেতে হবে। এবং 20 মিনিটে কেমনে যাবে, কিভাবে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আপনি এখন এভাবে পরিশ্রম করতে থাকেন, একটা পর্যায়ে দেখবেন যে অটোমেটিক ইউ উইল ফিল দ্যাট সময়টা কমে আসছে, 1 ঘন্টায় চলে আসবে, আধা ঘন্টায় চলে আসবে। ইট উইল হ্যাপেন। সবার ক্ষেত্রে এটা হয়, শুরুর দিকে অনেক সময় লাগে, ঠিক আছে? যেমন আমি একটা 1.5 ঘন্টায় শেষ করছি, আপনাদের দিকে যদি এটা দিতাম, অনেকে যদি উত্তর মিলে বের করার ব্যাপার হতো, অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, আপনারা অনেকে যদি এখন বলেছে অমুকটা, যেমন হোমওয়ার্কের কথা বলছেন, হোমওয়ার্ক না দেওয়ার পিছনে এটাও একটা কারণ যে অনেকে ডিসহার্টেন হয়ে যায়। আমি কেন বুঝতে পারতেছি না, কেন উত্তরটা এটা কেন নট গিভেন হলো, কেন ইয়েস আমি বুঝতে পারছি, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমি ওই ফ্রাস্ট্রেশনটা এখন দিতে যাচ্ছি না, আগে আমি নিজে একটু বুঝাই। তারপর আমি কিছু বইয়ের কথা বলেছি আপনাদেরকে, ওই বইগুলো কিনেন, বাংলা কিছু বই কিনেন, ঠিক আছে? এবার যারা খুব দুর্বল, তাহলে ওরা ওই বইগুলো থেকে শুরু করলে হবে কি আপনাদের, ওখানে দেখবেন যে আমি ক্লাসে যেভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছে, ওখানে বোঝাচ্ছে। এটা করতে করতে আপনার ভোকাবুলারি, প্যাটার্ন, স্ট্র্যাটেজি গুলো মাথায় গেঁথে যাবে। তখন দেখবেন যে আলটিমেটলি আপনি যখন জাস্ট ক্যামব্রিজে ঢুকবেন, আস্তে 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 পাবেন। এবং এখানে একটা টিপস একটু বলি, আপনাদেরকে বলা হয়েছে কিনা জানি না, প্রথম দিকে চেষ্টা করবেন খালি প্যাসেজ 1 গুলো সলভ করতে। প্যাসেজ 1 গুলো মোটামুটি সলভ হয়ে গেলে প্যাসেজ 2 এর দিকে যাবেন, যদি এখন সোললি আপনি প্র্যাকটিস করবেন, কারণ আপনার লেভেল এখন একটু নিচের দিকে আছে। প্যাসেজ 1 গুলো একটু সহজ হয় তুলনামূলকভাবে, শুরুতে প্যাসেজ 3 না গিয়ে প্যাসেজ 1 গুলো করেন, সবগুলো টেস্টের প্যাসেজ 1 গুলো করেন, তারপর প্যাসেজ 2 গুলোতে যান, এর প্যাসেজ 3 গুলোতে যান, এটাও করতে পারেন। হ্যাঁ, কারণ শুরুতেই প্যাসেজ 3 তে গিয়ে ভয় পেয়ে যাওয়ার ব্যাপার হবে। এই আজকে প্যাসেজ 3টা পড়ছে কিন্তু হরাইবলি মানে টাফ ছিল। এবং আরো একটা মজার কথা বলি, আপনার জিআরই টেস্টের নাম শুনছেন, জিআরই, জিম্যাট? সো জিআরই টেস্টের যে টেক্সট গুলো আছে, ওগুলা এর চেয়ে 3 গুণ কঠিন, ওগুলো এর চেয়ে 3 গুণ কঠিন। এবং ওখানে এমন এমন শব্দ আছে যে শব্দগুলা আমরা হয়তো জীবনে কখনো দেখবো না, অনেকে দেখি না এই পর্যন্ত, মানে প্রথমবার পড়ার সময় ওটাই হয়তো প্রথমবার এই ওয়ার্ডটা পাইছেন আপনি। কারণ ওখানে ইচ্ছা করে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলোকে ইউজ করবে, খুবই আনকমন ওয়ার্ড গুলোকে ইউজ করবে, ঠিক আছে? যেগুলো হয়তো খুব সহজ সিনোনিম গুলো আমরা জানি, কিন্তু ওই ওয়ার্ড গুলোকে আমরা পড়ি নাই। সো জিআরির জন্য এই জন্য বলা যে প্রথমে 2 থেকে 3,500 ওয়ার্ড এমনি মুখস্থ করে তারপর জিআরির জন্য বসতে হয়। সো ওয়ার্ড ভোকাবুলারি শিখতে হয়। সো ওখানকার টেক্সট গুলো আরো কঠিন হয়। যদি আমার আইএলটিএস এর, যদি আমি 1 থেকে 10-এ মার্কিং করা হয় যে একটা রিডিং প্যাসেজের কাঠিন্য, বলা হচ্ছে আইএলটিএস এর বা টোফেল এর গুলো 7 আর জিআর এর গুলো হচ্ছে 10, ঠিক আছে? মানে আরো বেশি, আরো বেশি। আমরা শুরু করি হচ্ছে লেখাপড়া হয়তো 3-4 থেকে শুরু করলাম, 3-4 থেকে আস্তে আস্তে আমাকে 7 আসতে হবে, তাইলে আমি আইএলটিএস ভালো করতে পারবো। আইএলটিএস ভালো করছেন মানে আপনি জিআরই তে ভালো করতে পারবেন না, আপনাকে আবার ওই ওয়ার্ড ভোকাবুলারি ওগুলো আবার করতে হবে। তারপর আপনি 10 পর্যায়ে যখন যাবেন, তখন দেখা যাবে যে আপনি জিআরই এর প্যাসেজে ভালো করতে পারছেন। সো জিআরই টেস্ট বা জিম্যাট টেস্ট গুলোর জন্যই মানে খুবই কোচিং লাগে অনেকের কাছে, এবং এইটাই আপনাকে রিওয়ার্ডেড করবে। কারণ আপনি আমেরিকার একটা ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপটা এনশিওর করার জন্য আপনাকে অবশ্যই ওই টেস্টগুলোতে খুব ভালো স্কোর নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এটাই বলছিলাম যে মানে আপনারা মনে করেন যে মানে ইট ইজ দ্য টাফেস্ট, এর চেয়েও টাফ আছে, ঠিক আছে? টাফার আছে, হ্যাঁ। সো ওগুলো যে আমি ওই জন্য অনেক সময় বলি, যারা অ্যাকচুয়ালি কি টার্গেট করেন যে আইএলটিএস এ আমাকে 8.5 এই টাইপের একটা ব্যান্ড স্কোর পেতে হবে, তাদেরকে আমি বলি যে আপনি একটা কাজ করেন, জিআরইর ভার্বালের জন্য আপনি একটু লেখাপড়া করেন। জিআরইর ভার্বাল মানে ওদের ইংলিশ যে সাইটটা আছে, ওখানে প্যাসেজ রিডিং কম্প্রিহেনশন আছে, সেন্টেন্স ইকুইভ্যালেন্স আছে, ঠিক আছে? ওগুলো যদি আপনি জিআরই পরীক্ষা দেওয়ার দরকার নাই, কিন্তু জিআরই ভার্বালটার জন্য যদি আপনি লেখাপড়া করেন, ঠিক আছে? মানে আপনি অ্যাজ ইফ জিআরই ভার্বাল জিআরই পরীক্ষা দিবেন, আপনি ওইটার জন্য যে বেসিকটা আপনার হবে, ওইটা দিয়ে আপনি আইএলটিএস কে উড়াই ফেলতে পারবেন, ঠিক আছে? সো যারা রিডিং এ খুব ভালো করতে চান, ঠিক আছে, কারণ অনেক সময় খালি আইএলটিএস স্কোর দিয়ে অনেকে ভালো স্কলারশিপ পেয়ে যেতে পারে, তাদের তো জিআরই দেওয়ার দরকার নাই। বিশেষ করে ইউকে বা এই ধরনের বা অস্ট্রেলিয়া এই দেশগুলোতে যাবেন, কানাডা বা ইউএস এর জন্য আপনার জিআরই, ইউএস এর জন্য তো জিআরই মাস্ট, ঠিক আছে? কানাডার জন্য জিআরই থাকলে ভালো। তো যাক, যেটা বলছিলাম, আপনি শুধু আইএলটিএস করলেও আপনি একটু জিআরইর দিকে একটু আস্তে আস্তে খোঁজ খবর নিয়েন, ঠিক আছে? এখন অনেক সহজ সুযোগ, কেউ যদি জিআরইর ব্যাপারে ইন্টারেস্টেড হয় আমাকে একটু বলেন, আমি কিছু ক্লু দিয়ে দিব। যেমন বাংলাদেশে বেশ কিছু জায়গায় আপনার কোর্স দিচ্ছে, হয়তো 1000 টাকায় কোর্স পাওয়া যায়, প্রি রেকর্ডেড কোর্স। ওখান থেকে আপনি জিআরই কোর্সগুলোতে ঢুকলেন, ঢুকে আপনি জাস্ট ওদের ভার্বাল, ম্যাথ সেকশন দরকার নাই, ভার্বাল সেকশন গুলোর ক্লাসগুলো আপনি করেন, ওদের যেভাবে বইগুলো পড়তে বলে সেগুলো পড়েন, তাহলে দেখবেন যে আপনার ইংরেজির নলেজটা একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবে।
ঠিক আছে? এটা জাস্ট কাদের জন্য বলছি যারা খুব অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করেন। অবশ্যই যার আইএলস এ খুব ভালো একটা ব্যান্ড স্কোর দরকার, 7.5 টার্গেট করলে দরকার নাই, বাট আপনি যদি 8 বা তার চেয়ে বেশি টার্গেট করেন রিডিং বা রাইটিং এর দিকে বিশেষ করে বলবো, তাহলে আপনাকে জিআরই স্যার 9 না হাইয়েস্ট? 9 হাইয়েস্ট, 9 নো, আসলে 9টা আসলে এটা এমন না যে 9টা পাইতে হবে, আপনি 8.5 পাইলে আপনাকে খুব ভালো একজন কি করা হবে, ধরা হবে যে ইংলিশ এক্সপার্ট ধরা হবে। 9টা আসলে লাখের উপর ডিপেন্ড করে, লাখের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যাক ওদিকে। হ্যাঁ বলেন স্যার। রেজিস্ট্রেশন করতে যাচ্ছিলাম, সো এখানে দেখলাম অনেকগুলো বুকিং আছে 9 অক্টোবরে, ইউকেবিআই লেখা আছে, সো এগুলো একটু কনফিউজড। না আপনি একটু আপনি আমাকে মেসেজ দিয়েছিলেন আজকে আরমান, আপনাকে যেটা বললাম আপনি একটু ওদের তো মনে অফিস খোলা আছে এখন, আজকে মনে খুলেছে, আপনি একটু কালকে যান ওদের অফিসে যান। ব্রিটিশ কাউন্সিলের অফিসে কন্টাক্ট করব হ্যাঁ, আপনার ব্রিটিশ কাউন্সিলের ফোন নাম্বারও কিন্তু গুগলে সার্চ করলে পাবেন, আবার এক্সিকিউটিভ কেয়ারের ফোন নাম্বার পাবেন, আপনি ওখানে ফোন করে দেখেন ওরা কি বলে দেখেন, কারণ এখানে অনেক সময় ওয়েবসাইটে আপডেটেড তথ্য নাও থাকতে পারে। বুঝতে পারছি ভাই? আপনাদেরকে ফোন করেন সরাসরি যেতে। হ্যাঁ জি, পেপার এক্সাম দেওয়ার জন্য তো রেজিস্ট্রেশন না ডেফিনেটলি আপনি কোনোভাবেই অনলাইন এক্সামে বসেন না। যদি বলে যে পেপার এক্সাম এখন হবে না, তাহলে পেপার এক্সামের জন্য আপনি অনলাইন এক্সাম হবে খালি, তাহলে আপনি সেটার জন্য রাজি হবেন না, ভুলেও হবেন না। ঠিক আছে, ডিজাস্টার হবে। কেন আমাদের সব স্ট্র্যাটেজি হচ্ছে পেপার এক্সামকে ঘিরে, আমরা কম্পিউটার বেসড এক্সামের জন্য স্ট্র্যাটেজি দিচ্ছি না আপনাকে। এখানে ওরা দুইটা অপশন দিচ্ছে, পেপার আর কম্পিউটার। সো আমি জাস্ট পেপারের জন্য রেজিস্ট্রেশন করলাম, জাস্ট দেখা গেল সিচুয়েশনের কারণে ওরা পেপার নিতে পারলো না। তাহলে ওয়েট করতে হবে আপনাকে। কম্পিউটারের জন্য বসিয়েন না ভাই, কম্পিউটারে এটা আমি আসলে ডিসকাস এই মুহূর্তে কেন করতেছি, কারণ আমরা কম্পিউটারে অনেক বেসিক আমরা কম জানা থাকে। ঠিক আছে, স্ক্রল করা, হ্যাঁ অনেক ব্যাপার থাকে এখানে। তো এই জন্য আমি বলবো যে পেপার বেস এক্সামে আপনি যে স্কোরটা করতে পারবেন একই স্কিল দিয়ে হয়তো কম্পিউটার আপনি অ্যাচিভ করতে শুধুমাত্র টেকনিক্যাল কিছু জটিলতার কারণে। ঠিক আছে ভাই? ওকে, তাহলে আজকে এতটুকু থাক। ঈদের আগে কোনো ক্লাস হচ্ছে না, সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে, বেঁচে থাকলে ইনশাআল্লাহ ঈদের পরে আবার দেখা হবে। একটু লং গ্যাপ হয়ে যাচ্ছে, 27 তারিখ। হ্যাঁ বলেন ভাই। স্যার আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে কি টোফেলে বসা যাবে? আইএলটিএস এর স্কিল গুলো অর্জন করতে করতে টোফেলের বেশ কমন স্কিল গুলো আপনি পেয়ে যাবেন, তবে টোফেলের কোয়েশ্চেন প্যাটার্ন, টোফেলটা প্রথম কথা হচ্ছে বাংলাদেশে আপনি শুধুমাত্র কম্পিউটার বেস টোফেলে দিতে হবে। টোফেল দিতে পারবেন, তবে টোফেলের স্ট্র্যাটেজি গুলো আপনাকে আবার শিখতে হবে, ওদের ফরম্যাট সম্পর্কে আপনাকে ইউজ টু হতে হবে, প্র্যাকটিস করতে হবে। তবে মোরলেস বেসিক স্কিলটা সেম, আপনার রিডিং হ্যাবিট, আপনার রিডিং স্কিল, আপনার রাইটিং হ্যাবিট, রাইটিং স্কিল, ওগুলো অনেকটাই কাছাকাছি। বাট আমি যেটা বলবো কিছু ডিফারেন্স তো আছেই, আপনাকে ওটার জন্য আলাদা করে ওটার জন্য লেখাপড়া করতে হবে, কোর্স করতে হবে, নট নেসেসারি, বাট আপনাকে এটা নিয়ে লেখাপড়া করতে হবে। সেমই তো 4টা মডিউল স্যার, তাই না? 4টা মডিউল তো সেম, কিন্তু ওই যে বললাম প্রথম কথা হচ্ছে আমরা পেপার বেসড নিয়ে আইএলটিএস করতেছি, ওটা আবার কি কম্পিউটার বেসড। ঠিক আছে, ইভেন টোফেলে আপনার স্পিকিংটা হবে কম্পিউটারে, ওটা ইন্টারনেট পরীক্ষা হয়, আইবিটি বলে আর কি, ইন্টারনেট বেসড টেস্ট। ঠিক আছে, সো ইন্টারনেটের মাধ্যমে আপনি ওখানে কোয়েশ্চেন থাকবে, ওখানে আপনি উত্তরগুলো করবেন, রেকর্ড করবেন, নিজেই ওগুলো সাবমিট করবেন। আপনার 4টা মডিউলে কিন্তু এক বছর হয়ে যাবে। হ্যাঁ, এখানে তো মোটামুটি আপনার আসলে দক্ষতার লেভেলটা আপনাকে বাড়াইতে হবে, এটা আইএলটিএস দেন আর টোফেল দেন, ওই ক্ষেত্রে আপনার ঠিক আছে সেম, বাট আপনার কোশ্চেনের ব্যাপারগুলো বোঝা বা ওখানে প্রশ্ন, এখানকার যে আমরা একাডেমিকে 3টে প্যাসেজ পাচ্ছি, এখানে প্রশ্নের ধরন, ওগুলা অনেক কিছু পার্থক্য আছে, ওগুলো আপনার দিতে, ওগুলো আমরা খুব একটা কঠিন কিছু হবে না। যারা আইএলটিএস এর প্রিপারেশন কমপ্লিট তাদের জন্য টোফেলের প্রিপারেশন নেওয়াটা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার না। তবে হ্যাঁ, ওই যে কম্পিউটারের সাথে ইউজ টু হওয়া, মডেল টেস্ট দিতে পারা, এই জিনিসগুলো একটু আপনাকে দেখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা দিলেই তো হয়, মানে অলমোস্ট তো সেম। কারণ না আপনি যদি ইউএসএ তে যান, না ইউএসএ তে গেলে অনেকেই বলছে, যারা গিয়েছে তারা বলছে যে টোফেলটা দেওয়াটাই ভালো, তবে আইএলটিএস দিলেও কাজ চলবে, আইএলটিএস দিলেও হবে, যেহেতু আইএলটিএস এ কাজ ওয়েবার দিচ্ছে এখন। হ্যাঁ, এখন কিন্তু এটা খুব ভালো একটা সুযোগ। হ্যাঁ, এখন জিআরইটা ওয়েভার দিচ্ছে, তবে জিআরই ওয়েভার দিলেও আসলে জিআরই তারপরও দেওয়াটা ভালো। কেন আমি বলি আপনাকে, জিআরই দিয়ে যেতে পারলে ভালো। কেন, আপনার ওই যে স্কলারশিপ, আমরা তো আসলে টাকা দিয়ে পড়তে চাই না, আমরা কি দিয়ে, আমাদেরকে তো আসলে একটা কিছু পাইতে হবে, ঠিক না? স্কলারশিপ পাইতে হবে, অথবা ফান্ড লাগবে, ফান্ড ছাড়া তো আমরা যেতে পারবো না। সো তাহলে ফান্ডের জন্য না, যখন ওরা চিন্তা করবে একটা ছেলের জিআরই স্কোর আছে, একটা ছেলের জিআরই স্কোর নাই, তাহলে কাকে প্রেফার করা উচিত আপনি নিজে বলেন? কারণ জিআরইর ডেট কিন্তু 5 বছর থাকে, আজকে থেকে 4 বছর আগে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এখনো অনেকে ট্রাই করে যাচ্ছে, তাদেরকে আপনার থেকে বেশি প্রেফার করবে। আপনার জিআরই নাই, তার জিআরই আছে। ঠিক আছে ভাই?
এক্স্যাক্টলি স্যার। সো আমাদের বাংলাদেশের জন্য জিআরই যতই বলুক না কেন, আমার মনে হয় যে জিআরই ভালো একটা ইউনিভার্সিটি বা ভালো একটা ইয়াতে আমার জিআরই সহ যাওয়াটাই বেটার। ঠিক আছে, আমি পার্সোনালি স্যার ব্যাক অফ করছি জিআরই প্রিপারেশন থেকে, মানে আমি খুব আমার এক ধরনের ভয় পেয়ে গেছিলাম প্রিপারেশন, স্পেশালি ভার্বাল সেকশন। ভার্বাল সেকশন আরসি গুলো স্যার এতটা ডিফিকাল্ট লাগছে, এই তো আমি ইস্যুর সাথে পরিচিত ছিল না। হ্যাঁ। তো যাক, আপনি আরসি কোথা থেকে পড়তেছেন এখন? রিডিং কম্পিটিশন গুলো কোথা থেকে স্যার ম্যানহাটন ছিল, আমি ম্যানহাটন থেকে পড়তেছিলাম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ওগুলো পড়তে থাকেন। আর আলটিমেটলি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ওই ওয়ার্ডটাকে কি করতে হবে, কনটেক্সচুয়ালি আপনাকে ওয়ার্ড বুঝতে হবে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ওখানে ওয়ার্ড স্মার্ট, ব্যারন্সের যে আপনার ওয়ার্ডের লিস্ট গুলো আছে, ঠিক আছে, ওকে, এগুলো একটু খুব ভালো করে পড়তে হবে আপনাকে। ওগুলো কনটেক্সচুয়ালি আপনি মিনিং গুলো বুঝতে, আপনি খালি ওয়ার্ডের বাংলা মিনিং জানলে হবে না, ওইটার একটা এক্সাম্পলে কিভাবে ওই মিনিংটা কাজ করতেছে এটা আপনাকে জানতে হবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আপনাকে স্ট্রাকচারাল ভাবে জিনিসগুলো অর্থ বুঝতে জানতে হবে। আপনার জিআরইতে সবচেয়ে বড় সমস্যা হয় যে অনেক বিশাল সেন্টেন্স, ঠিক না? সো আপনাকে ক্লজে ভাগ করতে হবে, ফ্রেজে ভাগ করতে হবে। সো আমি যে এই জন্যই শুরুতে কিছু গ্রামারের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আবার ধরো শেয়ার করবো সামনে। সো ওই গ্রামারের মধ্যে আমি শুরুতে ক্লজের গ্রামার গুলো পড়েছিলাম। সো এই ক্লজের ধারণাগুলো আপনাকে ভালো মতো জানতে হবে, ক্লজ, ফ্রেজ, ঠিক আছে? এগুলো যদি আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যান তাহলে দেখবেন যে সমস্যাটা, আপনার ভালো ওয়ার্ড স্টক আছে, আপনি স্ট্রাকচারালি মিনিংটাকে ভেঙে যেমন আমরা সেন্টেন্স গুলো ভেঙে অর্থ করবো, ঠিক আছে, তখন আলটিমেটলি জিনিসগুলো সহজ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। আর দিয়ে দিন স্যার যেটা বলছেন, হ্যাঁ ওই যে আপনি পিডিএফ গুলো স্যার ক্যামব্রিজের, হ্যাঁ ক্যামব্রিজের পিডিএফ গুলো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাতে দেখি, যতগুলো আমার কাছে আছে আজকে আপলোড করে দিব, যেগুলো মিসিং থাকবে ওগুলো দেখি আমি কালকে পরশুর মধ্যে কিছু অডিও স্ক্রিপ্ট তো স্যার দিছিলেন, আমিও বলছিলাম অডিও গুলো সব দিছিলাম। হ্যাঁ, সবগুলো দেওয়া হয়েছে। 16টা দিয়েছিলাম কিনা জানি না, 16 গুলো দিয়ে দিব, আমার কাছে আসছে। আসলে ওগুলো আপলোড করা হয়নি ড্রাইভে, আচ্ছা করে দিব দেখি ইনশাআল্লাহ রাত্রেবেলা। ওকে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ দোয়া করবেন, সবাই ঈদ ভালো করে কাটান আর কি। হ্যাঁ, ঈদ মোবারক। 27 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir.